মুসলমানরা বিজেপিকে ভোট দেয় না, সেটা তারা আবার প্রমাণ করে দিল আমার বালিগঞ্জে। কিন্তু আমি তাদের কাছেও গেছি। মহিলারা এখন একটু বিভ্রান্ত, কিভাবে লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় আসবে এবং ৩,০০০ টাকা করে পাবে, এটা যদি একটু দর্শকদের বলা। সবকিছুই মেয়েদের জন্য হচ্ছে, আমাদের ছেলেদেরও তো একটু আক্ষেপ আছে। এই যে বাসে ফ্রি মেয়েরা, এই টাকা পাবে মেয়েরা, সবই কি মেয়েদের জন্য করতে হবে? আমরা কি বানের জলে ভেসে এসছো? না, এক্সিস্টিং প্রকল্প আমরা বন্ধ করছি না, মানে স্বাস্থ্যসাথী থাকছে। স্বাস্থ্যসাথী থেকে বেটার অপশন যদি কোনো মানুষকে দেওয়া হয়, আয়ুষ্মান ভারত, তো সে তো অটোমেটিক্যালি আয়ুষ্মান ভারত নেবে। এটা তো কারোর উপর চাপিয়ে দেবে। কি পার্টির অ্যানালাইসিস ছিল যে মুসলিম ভোট আপনার দিকেও আসতে পারে, বা ভোট কাটাকাটির লড়াইয়ে আপনি হয়তো বেরিয়ে যাবেন? ওনার বক্তব্য উনি গরু কাটবেন, তাই কাটবেন প্রকাশ্যে। হ্যাঁ, তাও কেটে দেখান। অনেক ধরনের কথাবার্তা হয়েছে, অনেক রকম মন্তব্য উনি করেছেন, তারপরে তার পাল্টা জবাবও হয়েছে। তো আমাদের নিয়ম কানুন তারা মানবে না? বিজেপি কার্যকর্তাদের একদম স্ট্রিক্ট নিয়ম বলে দেওয়া হয়েছে, কোনো মানে ইনসাল্ট বা কোনো স্লোগানবাজি কারোর বিরুদ্ধে করা যাবে না। শুধু বলে দিয়েছে যে মাইক্রোফোন মানে লাউড স্পিকার লাগানো যাবে না কোথাও। এবার তোমরা মোবাইলে শুনবে নাকি মুখস্থ বলবে, তোমার বাড়িতে বলবে, ছাতে বলবে, সেটা তাদের ব্যাপার, সেটা তো আমরা কিছু করতে পারি। মসজিদে এসেও করতে পারে, কিন্তু লাউড স্পিকার থাকবে না। সব বিল্ডিং থেকে লাউড স্পিকার খুলে নেওয়া। বাজপেয়ী যখন সরকার চালিয়েছিল, মোদিজি এখন সরকার চালাচ্ছে, এখন শুভেন্দুদা এখানে সরকার চালাচ্ছে, সবটাই স্পিড। আমাদের কোনো টাইম নষ্ট করার মতন সময় নেই, এবং প্রত্যেকটা পদক্ষেপ এমন নয় যে আগে থেকে জানানো হয়নি। আমাদের ম্যানিফেস্টো অনুযায়ী কাজ চলছে। এসআইআর এ ডিটেক্ট করা হবে, তারপরে তো হোম মিনিস্ট্রি বাকি কাজটা তো করবে। তাহলে তোমরা পুষে রাখবো কি জন্য? ডিলিট হয়ে গেছে, এবার ডিপোর্টটাই বাকি যাচ্ছে। হয় ভাবে এবার, এবং মানে সঠিকভাবে বলছে না না আমি জানি না, ও বলছে না আমি রেজিগনেশন দিচ্ছি, আরেকজন বলে যে না না এটা তো আমার জানার কথাই নয়, আমি কি করে জানবো। তো এইভাবেই যদি এতদিন ধরে একটা কর্পোরেশন চলে থাকে, তাহলে তার 2-1 মাসের মধ্যে কর্পোরেশনে চেঞ্জ হবে। এটাই তো শোনা যাচ্ছে, মেয়র নাকি পদত্যাগ করার মতো অবস্থায় চলে আসছে। কি করছেন আপনারা? মেয়রের কাজটা করলে তাহলে এখন এই পরিণতি হতো না। পরে আমি টিভিতে গিয়ে দেখলাম যে রাজ্য সভাপতি তখন অ্যানাউন্স করছে যে 12টার পর যারা কপালে অরেঞ্জ আবির মেখে ফ্ল্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তারা আমাদের নয়। আমরা তো চোখ দিয়ে চিনি, আমরা তো মুখ চিনি, আমাদের তো ফেস চেনে, আমি তো জানি। হ্যাঁ, আমরা জানি আমাদের কার্যকর সবাইকে চিনি। তুমি কি জানো যে বাইরে গেরুয়াময় হয়ে গেছে? কি বললে? পশ্চিমবঙ্গ গেরুয়াময়। আর আমার তখন চোখ দিয়ে হুড় করে জল বেরিয়ে গেছে। আই গট সো ইমোশনাল যে আমি ভাবতে পারিনি যে ফাইনালি যে মানুষ সঠিক চয়ন করেছে। নমস্কার, আজ এক নতুন অতিথিকে নিয়ে আমরা হাজির আমাদের বেঙ্গল স্কুপ স্টুডিওতে মুখোমুখি অনুষ্ঠানে। বিজেপির ন্যাশনাল স্পোকপারসন শতরূপাদিকে পেয়েছি আমাদের সাথে। দিদি, কেমন কাটলো এই একটা বিরাট বড় জার্নি অতিক্রম করে আজ? হেকটিক, খুবই হেকটিক, এক্সস্টিং, স্ট্রেনুয়াস, কিন্তু পশ্চিমবঙ্গ জয় করলাম। পশ্চিমবঙ্গ গেরুয়াময় এবং একটা নতুন অধ্যায়ের শুরু। সেই ইতিহাসের সঙ্গে আমিও জিততে পারিনি হয়তো, কিন্তু ভীষণভাবে জড়িত। এবং আমার মানে পার্টির 46 বছর বয়স, আমার 40 বছর সঙ্গ পার্টির সঙ্গে, আমার জার্নি উইথ দ্য পার্টি 40 বছর, 1986 এর মেম্বার। সুনামি, এটা ঝড় নয়, একেবারে সুনামি এসে গেল আমাদের বাংলায়, গেরুয়া সুনামি। এটা কি ভেবেছিলেন এতটা? না, আমি যখন 1986 এ পার্টির মেম্বার হলাম, তখন একটা স্টেট তো দূরস্থ, আমাদের 2জন এমপি, সারা ভারতবর্ষে 2জন এমপি, এবং আমরা যে কোনোদিনও ভারতবর্ষ চালাবো, মানে ভারতবর্ষ সেবা করার সুযোগ পাবো, ভারত সরকার আমাদের নীতি অনুযায়ী চলবে, আমি অন্তত কোনোদিনও স্বপ্নে ভাবিনি। হ্যাঁ, বাজপেয়ীজি স্পিচ শুনতাম, বলতেন যে আন্ধেরা ছাটেগা সূরজ নিকলেগা, আমাদের কখনো সরকার হবে এটা আমরা কোনোদিনও ভাবিনি। মানে নিঃস্বার্থভাবে তখন পার্টি করেছে, কারণ আমার মনে হচ্ছিল ওই নীতি অনুসারে দেশকে সেবা করা যায়। এবং সরকার হলো আমাদের কেন্দ্রীয় সরকার, তার আগে গুজরাট আমাদের ছিল, অল্প অল্প ছোট ছোট রাজ্য আমাদের ছিল, কিন্তু সেই থেকে কোনোদিনও যে পশ্চিমবঙ্গ, যেখানে আমরা শুধু হার দেখেছি, একটার পর একটা
মানে আমাদের বড় বড় নেতারা হেরে গেছে। প্রথম আমার মনে আছে শ্রমিকদা জিতলেন বসিরহাটের বাই ইলেকশন। শ্রমিকদা নিজে বলে যে শ্রমিকদার বুঝতে 10 মিনিট সময় লেগেছিল। এবং আমার মনে আছে আমি তখন গাড়ি চালিয়ে পার্টি অফিসে আসছিলাম। আমাদের অমলদা বলে তখন জেনারেল সেক্রেটারি ছিলেন। তবে অমলদাকে বলছে, অমলদা কি হলো? অমলদা গলা কেঁপে গেছে বলতে যে শ্রমিক জিতে গেছে। শ্রমিকদা জিতে গেছে আমাদের এমএলএ বিধানসভায়। সেই সারপ্রাইজ থেকে 2016, 2021 এবং 2026-এ ফাইনালি যে পশ্চিমবঙ্গ ডিসাইড করলো যে এবার অনেক হয়েছে, এবার বিজেপিকে দেওয়া দরকার। এই যে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আমরা থাকতে পারলাম এবং সেটার সঙ্গে আমাদের যতটুকু কন্ট্রিবিউশন, সেটার জন্য তো ডেফিনেটলি একটা গর্ববোধ হচ্ছে। আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভূমিতে আমাদের সরকার, এটা আমার তোমায় বলতে বলতেই আমার গলা কেঁপে যাচ্ছে। আমি তো ভাবতে পারছি না এখনো বোধহয় এই জিনিসটা আমাদের মানে অ্যাসিমিলেট করেনি, মানে হয় না এটা সিঙ্ক ইন করার কথা। এখনো আমরা ঠিক মানে ভাবলেও গায়ে কাঁটা দিয়ে উঠছে যে 86 একটা সেই 80 দশকের পার্টি কর্মী। সেই সময় আমিও যতদূর জানি শ্রমিক বাবুও সেই সময় 84-এ শ্রমিকদা 85 84। মানে 2 বছরের ব্যবধান আপনাদের। এই যে পার্টির ভাবাদর্শ মতাদর্শের সঙ্গে কিভাবে যুক্ত হয়ে গেলেন? আপনিও কি আরএসএস থেকে আসা না, পরিবার বা একদমই নয়, আচ্ছা, একদম নয়। ইনফ্যাক্ট আমি 86 এর মেম্বার বটে, কিন্তু আমি তখন আমার 15 বছর বয়স। হ্যাঁ মানে বাই ডিফল্ট আপনাকে মানে আমার এখন 55, হ্যাঁ 55 হবে জুলাই মাসে। তো আমাকে তখন মানে যে ফর্ম দিয়েছিল ভোলাদা, ভোলাদা এখন আর নেই। আচ্ছা তখন মানে অফিসের নর্মাল একটা স্টাফ, সে ঘুমোচ্ছিল দুপুরবেলা, চমকে উঠে হ্যাঁ মেম্বার হবে, 1 টাকা দিয়ে মেম্বার হয়েছিলাম তখন। আচ্ছা এবং তারপরে আমি অনেস্টলি বলতে আমি যে খুব পার্টি অ্যাক্টিভিটিস 15 বছর বয়স থেকে আমাকে বাড়ি থেকে করতে দেবে বা তখন পার্টির যে বিশাল কিছু অ্যাক্টিভিটি ছিল সেটাও নয়। স্বাভাবিক। কিন্তু আমি মানে বই পড়েছি, পার্টির যা আদর্শগত বই, আমাদের যে থট প্রসেস, হুম, হুম। কি করতে চাই আমরা দেশ চালাতে গেলে, সেইগুলো কিন্তু আমি বছর বছর পড়ে আর তখন আদবানিজি ব্লগ লিখতেন আরেকটু পরে 90-র পরে, হুম, হুম। সেইগুলো। এবং যখনই যেরকম কথা বলেছিলাম তখন এই 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 আইডিওলজিটা নিয়ে আমার মানে বড় হয়ে ওঠা কিন্তু এই আইডিওলজি নিয়ে। অনেক পরে আমার জীবন যুদ্ধ পেরিয়ে 2009 সাল থেকে আমি অ্যাক্টিভলি পার্টি করছি। হুম, হুম। কিন্তু তার মধ্যে আমি আহ, আশীর্বাদ ধন না আমি বলবো, মানে অসংখ্য মানুষের তপস্যার ফল। কিন্তু আমি সেটা পেয়েছি, আমি সেটা মানে তপস্যা করেই হয়তো পেয়েছি, এমন নয় যে এমনি এমনি পেয়েছি। আদবানিজি, বাজপেয়ীজি, সুষমাজির আমি ঘনিষ্ঠ ছিলাম। হ্যাঁ, শ্রমিক দাদের মতো নয়, শ্রমিক দাদা তো হুম, দৈনন্দিন হুম, কাজ হুম, করতো হুম, তাদের হুম। সঙ্গে। কিন্তু আমি ওদের গাইডেন্স পেয়েছি এবং আম, সেইভাবে আমার এটাই তো বড় পরম হয়ে সৌভাগ্য ওঠা দিদি। বিশাল বিশাল সৌভাগ্য। এবং তারপরেও মানে এখন যারা টপ টু, তাদেরও টকিং পয়েন্টস করা বা তাদের সঙ্গে কাজ করার সুযোগ আমি পেয়েছি। এই জন্য স্টেট লেভেলে যারা টপে আছে তাদের সঙ্গে তো ডেফিনেটলি আমার ব্যক্তিগত সম্পর্ক তো হুম, বটেই। হুম। মানে ইনফ্যাক্ট দিলীপ দার সঙ্গে বোধহয় আমার ভাই বোনের মতন সম্পর্ক, ঝগড়া ঝাঁটি। তাই? হ্যাঁ, একবার আমার মনে আছে দিলীপ দাকে আমি বলেছিলাম যে কি দিলীপ দা আপনি এরকম, আমি যদি চলে যাই, আমার যদি কিছু হয় আপনার মন কেমন করবে না? বলে হ্যাঁ ভীষণ মন কেমন করবে, আমি এই শ্যামাপ্রসাদের পাশে তোমার একটা ইটের স্ট্যাচু করে দেবো। এইরকম সম্পর্ক শ্রমিক দার সঙ্গে, মান অভিমান। আমার মনে আছে এটা যখন মানে আমার এখন বলতে দ্বিধা নেই, এই বিধানসভার এই টিকিট নিয়ে আমার সঙ্গে কোনো আলোচনা কেউ করেনি কখনো। আচ্ছা আর বালিগঞ্জ, যেহেতু আমি বালিগঞ্জেই বড় হয়ে ওঠা, বালিগঞ্জেরই মেয়ে আমি, হুম, হুম, আমার সাংগঠনিক কাজকর্ম বিজেপির কার্যক্রম মেনলি হুম, বালিগঞ্জেই, মানে বলে তোর নিজের হোম মন্ডলেই কাজ হুম, করতে করেছি। এছাড়া সাউথ ক্যালকাটায় কাজ করেছি। আমরা যেহেতু অরিজিনালি হাওড়া থেকে, হুম, হাওড়ার সংগঠনের সঙ্গে আমি খুব যুক্ত। হুম, বিভিন্ন জায়গায় যখন যেরকম কাজ করতে বলা হচ্ছে করেছি। পুরো রাজ্য আমার ঘোরা হুম, সাংগঠনিক ভাবে। কিন্তু আমি যার জন্যই আমি জানতাম যে বালিগঞ্জ ইজ নট আ ভেরি সেফ সিট ফর বিজেপি। হুম, মানে একেবারেই সেফ মানে একদম ওটা মানে নেগেটিভ সিট। হুম, সিটের তো একটা ক্লাসিফিকেশন হয়। তো তখন আমি যখন শ্রমিকদেরকে অনেকদিন আগে বলেছিলাম যে যদি আমাকে দিতেই হয়
না দিলেও আমার কোনো অসুবিধা নেই, হুম। কারণ আমি টেলিভিশনে রোজ বসি। হুম মানে এমন নয় যে, আর আমি এত বছর ধরে পার্টি করে আমি বুঝেছি ইলেকশনটা হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ। হুম মানে ইলেকশনের ক্যান্ডিডেটরা হুম। শুধু ওপরটা দেখা যায়, Right. পুরো এন্টায়ার অর্গানাইজেশন আছে। হুম। হ্যাঁ, ক্যান্ডিডেট হলে বিশেষ ন্যাচারালি করে আপনাদের পার্টি আমাদের এত party, রেজিমেন্টেড এত পার্টি রেজিমেন্টেড পার্টি, মানে পেছনে এতটা কাজ হয়। একদম। এরা শুধু সামনে, আমি কাউকে ছোট করছি না, হুম মানে যার জন্য ক্যান্ডিডেট হওয়াটা একটা মানে কি বলবো, পুরো কেকের একটা চেরি। হুম 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 তো আমি বলেছিলাম যে আমার কোনো ক্রেভিং নেই সমিতা, আমার দরকার নেই, কিন্তু আমার উল্টোপাল্টা সিটে আমার নাম আমি সার্ভেতে শুনছি। তো আমাকে যদি দিতে হয় সমিতা, নয় ভবানীপুর, বিকজ হুম। ভবানীপুরে ম্যাক্সিভ ফোকাস, হুম টিভি হুম ফোকাস, হুম আর রাসবিহারী উইনিং সিট, এই দুটো। তো সমিতা হ্যাঁ, মানে হুম। আমাদের কিন্তু এর থেকে বেশি নেতাদের সঙ্গে হুম রেজিমেন্টেড পার্টিতে আমার হুম। ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে, হুম কিন্তু আমি নেতাকে বলবো যে আমাকে এটা করে দাও, হুম। এটা আমার আপব্রিঙ্গিং এ নেই। হুম তো যাই হোক, শ্রমিকদের সঙ্গে আমার যা সম্পর্ক আমি সেটা ফোনে, আমি বোধহয় 2 সেকেন্ডের মধ্যে কথা হয়ে গেছিল, বাস, দ্যাট ওয়াজ ইট। তারপরে আমি শুনলাম যে ফার্স্ট লিস্ট বেরোলো, আর আমি যেহেতু স্পোক্স পার্সন, আমার ন্যাচারালি খবর হুম বেশি থাকে। হুম আহ, সেদিন সকালেও আমি ইনফ্যাক্ট পার্টি অফিসে বসে রুটিন কাজে যেরকম, তারপরে আমি বললাম যে শুনছি যে একটা হুম। নেক্সট লিস্ট বেরোবে। তার মানে ঠিক আছে, আমি তাহলে না বাড়ি চলে যাই, আমি তাহলে যখন নেক্সট স্টুডিওতে তোমরা অ্যালোকেট করবে আমার পক্ষে সুবিধা হবে, আমি তাহলে বাড়িতে নিউজটা শুনে নেবো। করে বোধহয় দুপুরবেলা এসে একটু চোখ লেগে গেছিল, তো আমি স্বপ্নেই শুনছি যে বালিগঞ্জ শতরূপা, 2011-র কথা ভাবছি, 2011 আমি বালিগঞ্জ লড়েছিলাম, স্বপ্ন দেখছি। তো আমি ভাবছি যে তখনকার সময়কার বোধহয় ভেতরে কি তাহলে সিক্রেট ক্রেভিং কিছু আছে। হুম। ও মা, তারপর দেখে আমি বালিগঞ্জ দিয়ে দিয়েছিলাম। হুম তো তখন তো ইমিডিয়েটলি মিডিয়া ফেস করতে হয়েছে, আর আমি বিইং আ ট্রেন্ড কার্যকর্তা, হুম। মিডিয়ায় কোনো রকম কোনো নেগেটিভ এক্সপ্রেশন আমার কখনো দেখবে না পার্টির না, প্রতি। এটা তো রেজিমেন্টেড পার্টি, এটাই তো শেখায়, হ্যাঁ, বিজেপির কাছ থেকে শেখে মানুষ যে বিজেপি কতটা রেজিমেন্টেড, কত মতাদর্শগত ভাবে এই পার্টি কর্মীরা কত স্ট্রং হয়। যাই হোক, এই জায়গাটাতে কোথাও কি পার্টির অ্যানালাইসিস ছিল যে মুসলিম ভোট আপনার দিকেও আসতে পারে, বা হতে ভোট পারে। কাটাকাটির লড়াইয়ে আপনি হয়তো বেরিয়ে যাবেন? কি ভেবে দিয়েছে আমি জিজ্ঞেস করিনি, তবে সেদিন রাত্রিরে আমি সমিতাকে ফোন করে খুবই কেঁদেছিলাম, খুবই ঝগড়া করেছিলাম যে হুম কেন আমাকে এটা করলেন হুম সমিতা, আমি তো এটা চাইনি। কিন্তু তা আমি বললাম, তুমি কি করবে, দিয়েছেন যখন লড়বো, হুম আমি পিছপা হব না, আর এটা পার্টির আদেশ, আপনারই হুম আদেশ। হুম তো বলছি, বাস, আমি জানতাম এটাই তুমি করবে। হুম। তো তারপরে আমি লড়েছি, সলিড লড়েছি। এবার মানে হেন রাস্তা নেই যেখানে আমি মিনিমাম এক্স্যাক্টলি। 3বার যাইনি, প্রচারে কিন্তু প্রায়। কোনো ত্রুটি হ্যাঁ, দিদি কোথাও রাখেনি। কোনো ত্রুটি ছিল না। এবং আমি, মানে লোকে বলে আমার মেজাজ গরম, আমি সত্যি মেজাজ গরম, হুম বিকজ আমি সোজাকে সোজা, ব্যাকাকে ব্যাকা আমি বলতে পারি। হুম আমার কার্যকর্তাদের মানে সঙ্গে আমার এমনই আবেগপূর্ণ সম্পর্ক যে আমি প্রয়োজন হলে আমি ঝাড়তেও হুম পারি, তারপরে মানে আদর করে সামনে বসিয়েও দিতে পারি। আমি সেই জোরে, আমি আমার জোর কদমে আমি ক্যাম্পেইন চালিয়েছি, এবং প্রত্যেক জনের বাড়িতে না যেতে পারলেও ওই রাস্তায় আমি গেছি, মানে কোন কোন ওয়ার্ড, যেরকম শুভেন্দুবাবু একেবারে মুখস্থ বলে দিচ্ছিলেন এই ওয়ার্ড থেকে আমি পাবো না ভোট, আমি এই ওয়ার্ডে আপনারা দেখবেন ওই জায়গায় আমি কমে যাচ্ছে আমার কাউন্টিং এ, আবার দেখবেন বাড়তে থাকবে। আপনারও কি এরকম হ্যাঁ, কোন অ্যানালাইসিস ছিল হ্যাঁ, যে ছিল। কোন কোন ওয়ার্ড ছিল? ছিল, শুভেন্দুদা ওপেনলি বলেছে, আমি ওপেনলি তখনও বলিনি, এখনো বলবো না। তবে আমি এটা বলতে পারি তোমাকে যে আমার 7টা ওয়ার্ড, 60, 61, 64, 65, 68, 69, 85। এবার আমি তোমাকে ডেমোগ্রাফিটা, মানে জিওগ্রাফিটা বুঝিয়ে দিচ্ছি, তাই তুমি ডেমোগ্রাফিটা বুঝতে পারবে। মল্লিক বাজার যদি তুমি ধরো, মল্লিক বাজারের ওপারে এলিয়েট রোড অব্দি হুম যে ক্রসিংটা আছে হুম আমার, হুম। মানে ক্রেমেটোরিয়াম স্ট্রিট, বেনিয়াপুকুর থেকে ট্রাম শুরু ডিপো, হ্যাঁ। বেনিয়াপুকুর, হুম তিলজলা, হুম এগুলো সবটাই আমার। হুম আচ্ছা, এইদিকে হচ্ছে তোমার লোহাপট্টি, যেখানে হুম। লোকে বলে যে গাড়ি রাখলে 0.5 ঘন্টার মধ্যে সব পার্টস ঘুরে চলে যায়। লোহাপট্টির পেছন দিকটাও, হুম, মানে হুম। প্রায় সেই অ্যাসেম্বলি অফ গড চার্চ, একদম ওই ওই এরিয়াটা, ক্রসিংটা নিয়ে, ট্রাম লাইনের ওই দিকটা ট্রাম ধরে, লাইনের দুপারে আমার। দুপারে এবং তারপরে পার্ক সার্কাসের পুরোটা আমার, এন্টায়ার। পুরো পার্ক সার্কাস 7 পয়েন্ট আমার। হুম এবং মানে ওইদিকে হুম ডন বস্কো বলো কি পার্ক সার্কাস ময়দান বলো, তার পেছনে হুম। 4 নম্বর পোলের নিচে দিয়ে ওই একদম দিকটা। এন্টায়ার ওই পুরো তো ইয়েটা। এবার আমি জিওগ্রাফি বললাম, হুম। তুমি ডেমোগ্রাফি। বন্ডেল গেটটাও বোধহয়। বন্ডেল গেটটা ভেরি মাচ আমার, একদম। ভেরি মাচ আমার। এবং তারপরে এই দিকটা যদি তুমি দেখো,
সেটা হচ্ছে এই মানে গুরুসদয় রোড ক্রসিং, মডার্ন হাই, হুম এই থেকে তোমার মোটামুটি একটু বাঙালিয়ানা শুরু হচ্ছে। হুম এবং তারা যে খুব আমাকে দেয় তা নয়, আমাকে এটা বলতে তো একটা পশ এরিয়াও আপনার ইয়েতে হিউজ প্রচুর। পয়সা, হ্যাঁ, হিউজ মানে হিউজ, তারা কি নেমেছিল ভোট দিতে? সবাই নেমেছিল, এবার তো অনেক বেশি সবাই নেমেছিল, যার জন্যই আমি 47,000 ভোট পেয়েছি। আচ্ছা, মানে এটা এটা 2011 বিজেপির নিরিখে। প্রথম সেকেন্ড আসা বালিগঞ্জে, আচ্ছা সেই রেকর্ডটা আমি করতে পেরেছি, আচ্ছা, জিততে পারিনি। সেকেন্ড হয়েছে, মানে 2011 তো বোধহয় সেকেন্ডও ছিলেন। কোথাও কোনো সময় না, সব চারে আসতাম আমরা, হুম ফোর্থ, মানে এই বিজেপি রমরমাট থাকা সত্ত্বেও হুম ফোর্থ এর বেশি কোনোদিনও উঠতে পারেনি বালিগঞ্জে হুম বিজেপি, মানে নয় তৃণমূল নয় সিপিএম, এরকম একটা ইয়ে ছিল। তো সেখানে বাকি সব মানে সিপিএম এখানে কোনো ভোটই পায়নি, সিপিএম কংগ্রেস প্র্যাকটিক্যালি কিছু পাইনি। আচ্ছা তো এখানে এন্টায়ারলি শোভনদেব চট্টোপাধ্যায় আর আমি, মানে একেবারে 1-to-1 লড়াই হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে শোভন বাবুর ইমেজ বোধহয় খুব একটা কাজ করেনি, এখানে তৃণমূলের ইমেজটাই কাজ করেছে। আমি বেসিক্যালি বাই নেচার কোনোদিনও কাউকে ব্যক্তিগত আক্রমণ করি না, এবারও করিনি। হুম আর শোভনদেব বাবু আমার থেকে বয়োজ্যেষ্ঠ, আমার বাবার বয়সী, তো সেজন্য আমি তাকে নিয়ে কি বলতে পারি। আহ, তো কিন্তু আছে ওনারও যে একদম উনি মানে ফ্ললেস তা নয়, আমি ওটা নিয়ে কথা বলিনি, বলবো না। কিন্তু তবুও তৃণমূলের যে যে ক্যান্ডিডেট এই মুহূর্তে দাঁড়িয়েছিল, মানে এই 2026-এ, সেই নিরিখে শোভনবাবু বোধহয় কিছুটা হলেও স্বচ্ছ ভাবমূর্তি বজায় হ্যাঁ, রাখেন। হ্যাঁ, আমি যার জন্যই মানে ব্যক্তিগতভাবে আমি ঢুকিনি সেখানে, আমি তৃণমূলের কথা বলেছি। আমি বলবো যে আমি তৃণমূলের থেকেও বেশি আমি আমাদের কথা বলেছি, যে আমরা এলে কি তৃণমূলের ননসেন্স তো সবাই জানে, তো সেখানে আমি কেন আমার সময় নষ্ট করবো। আমি তোমার সঙ্গে যদি 5 মিনিট বসে আমি তো 4.5 মিনিট বলবো যে আমি এলে কি করব। হুম আমি কেন, সে তো জানে, সে তো ভুক্তভোগী 15 বছর ধরে, তাকে তো নতুন করে আমার বলার কিছু নেই। তো আমি আমার ক্যাম্পেইনটা টোটালি বিজেপি ওরিয়েন্টেড ক্যাম্পেইন করেছি। এবং যে যে সেকশনটা নিয়ে লোকের ধারণা যে বিজেপিকে ভোট দেয় না, মুসলমানরা বিজেপিকে ভোট দেয় না, সেটা তারা আবার প্রমাণ করে দিল আমার বালিগঞ্জে। কিন্তু আমি তাদের কাছেও গেছি। আমি যেটা বললাম তোমাকে, যে আমি পায়ে হেঁটে বালিগঞ্জ 3 বার ঘুরেছি। হ্যাঁ, এটা হতে পারে যে প্রত্যেকটা হাই রাইজে, প্রত্যেকটা ফ্লোরে, প্রত্যেকটা ফ্ল্যাটে আমি যেতে পারিনি, সম্ভব নয়। কিন্তু সেই প্রত্যেকটা হাই রাইজের নিচে এরম চিঠি লিখে ব্যবস্থা করা হয়েছিল যে তারা সেই নিচে আসবে, 10 মিনিট 15 মিনিট তাদের প্রশ্নের উত্তর দেওয়া, আমার কথা বলা, এগুলো নিয়ে আমি প্রত্যেকটা হাই রাইজে গেছি। হয়তো কয়েকটাতে যেতে পারিনি, সম্ভব হয়নি, বা তারা রাজি ছিল না বলে আমি যেতে পারিনি। কিন্তু বস্তিতে বা এমনি সাধারণ লোকের বাড়িতে রাস্তা দিয়ে অনেকবার গেছি, এবং সেখানে মুসলমানদের প্রতি আমার একটাই বার্তা ছিল, যে আপনাদের যে তোষণ করে এবং আপনাদের যে এত তোল্লাই দেওয়া হয়, আপনাদের দৈনন্দিন জীবন তো অন্য কোনো বস্তি থেকে আলাদা আমি দেখছি না, বরঞ্চ আরো খারাপ আমি বলছি। মানে আপনাদের কি ইচ্ছে করে না যে আপনাদের ছেলেমেয়েরা স্কুলে যাবে? আপনাদের কি ইচ্ছে করে না যে আপনারা সঠিকভাবে, মানে শুধু তেজপাতা, শুধু ছেঁড়া চটি, শুধু কি দুধেল গাই হয়ে থাকবেন, নাকি আপনারা মানুষের সম্মান নিয়ে বিজেপি রাজ্যে যেরকম ভাবে মুসলমানরা থাকে সেইভাবে থাকতে চান? যদি সেইভাবে থাকতে চান তাহলে আমায় ভোট দিন। আমাকে সেই মানে আমার হাতটা আরো শক্ত করলে তাহলে আমি তো গভর্নমেন্টে পার্টিসিপেট করতে পারতাম। এখন তো আমি গভর্নমেন্টে পার্টিসিপেট করতে পারবো। এক্স্যাক্টলি। এবং মানে ওদের রিপ্রেজেন্টেটিভ কিছু রইল প্রথম না। ঘটনাটাই কিন্তু যেটা সামনে চলে এলো এই পার্ক সার্কাসের কয়েকদিন আগের, সেটাও আপনার জায়গা থেকে। একদম আমার জায়গা, হ্যাঁ, একদম ওটা আমার জায়গা। তো সেক্ষেত্রে যে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে এই সরকারের, নতুন সরকারের তরফ থেকে, আপনি কতটা সেটাই সহমত? সহমত তো বটেই, কারণ আমি তখনও বলেছিলাম যে ইললিগাল কনস্ট্রাকশন আমরা কিন্তু ভাঙবো, এসে ইললিগাল যাবতীয় যা আছে সব আস্তে আস্তে পরিষ্কার করা হবে। তো সেই জন্য আমার ফোন এসেছিল ওই মানে, হ্যাঁ হ্যাঁ, যে আমাদের সব বাড়িঘর ভেঙে দিচ্ছে, আপনি তো এখানে এসেছিলেন। হ্যাঁ, আমি এসেছিলাম, আমি তখনও আপনাদের বলেছিলাম যে আপনারা যদি সঠিকভাবে বাঁচতে চান তাহলে আমার হাত আমাকে ভোট দিয়ে আমাকে সরকারে পাঠান। আপনারা আমার সরকারে পাঠালেন না, তো আমি এখন মুখ্যমন্ত্রীকে কি বলতে পারি আপনাদের হয়ে? আপনাদের জায়গাটা ন্যায্য, আপনারা যাকে চুজ করেছেন তাকে বলুন, তাকে বলুন, সে কথা বলবে, কারণ আমাকে তো সেই জায়গাটা দেননি আপনারা। এখন ফোন করে কিন্তু আমরা দেখলাম না এই মুহূর্তে তাদের পাশে এসে দাঁড়াতে।
শোভন বাবু দেখুন, বয়োজ্যেষ্ঠ মানুষ, আমার কিছু বলার জায়গা নেই ওনাকে, কিন্তু উনি কোনো কনস্টিটিউয়েন্টের পাশেই কখনো দাঁড়াননি। সেটা ওনার ট্র্যাক রেকর্ডে আপনি দেখুন, 10 বার উনি জিতেছেন ঠিকই, কিন্তু এর আগের 9 বার যে কনস্টিটিউয়েন্সিতে গেছেন তাদের পাশে কোথায় তোকে তো কোনোদিনও গ্রাউন্ড লেভেলে দেখা যায়নি। উনি একজন নিজেকে লয়াল একজন তৃণমূল কর্মী বলেন, ওনাকে যেখানে দেওয়া হয় সেখানেই যান, কিন্তু উনি বলছেন কাজ করেন। মানুষের কোথায় থাকে, মানুষের পাশে কোথায়? আমি বালিগঞ্জ নিয়েই বলছি তোমাকে। আজকে শোভনদেব বাবুর আগে তো সুব্রত মুখার্জি ছিলেন, সুব্রত মুখার্জির বিরুদ্ধে আমি লড়েছিলাম 2011-য়। তো 2011-য় আমি সেম জায়গায় 15 বছর পরে গিয়ে দেখছি জায়গাটা একই আছে। তাহলে আমার সিম্পল প্রশ্ন, যে যেখানে তখন জল জমতো এখনো জল জমছে, তখনও যখন 15 বছর আগেও কলে জল আসতো না, এখন কলই নেই, তো দেয়ারফর সুব্রত মুখার্জির মতন বর্ষিয়ার নেতা কি করলো? তো তোমরা আবার আরেকজন বর্ষিয়ার নেতাকে দেবে কেন? আমার স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন ছিল। না, ওই আমি তো স্লাম এরিয়াটাই কোথাও কোনো স্লাম এরিয়া তুমি জানো? আমরা দেখেছি, আমরা ওই অঞ্চলে মানে হ্যাঁ, there is a, মানে আমি বলবো বালিগঞ্জের যদি তুমি হাই লেভেল নিউ লেভেল দেখো, লো লেভেল দেখো, অলমোস্ট 60% অফ বালিগঞ্জ ইসলাম। একদম একদম প্রত্যেকটা বিল্ডিং এর পেছনে ওখানে অনেক কাজ করার আছে, প্রচুর কাজ করার। আর তাহলে 15 বছর ধরে কিছু হয়নি। আমি বাবুলকে ধরছি না ধর্তব্যের মধ্যে, কারণ বাবুল সুপ্রিয় শুধু গান টান গেয়ে আর 2 বার বোধহয় তাকে রাস্তায় দেখা গেছিল, তারই কার্যকর্তার সঙ্গে তুমুল ঝগড়া করছে। তাই? হ্যাঁ, আচ্ছা। আর এটা ক্যামেরায়, মানে এটা আমি দেখতে যাইনি, ক্যামেরায় দেখেছি আমি, এটা কোনো কাউট ফেতে। হ্যাঁ, ওটা ওই নিউজটা এসেছিল নিউজে। তো সেই জন্য তাকে তো, সেও কোনোদিনও বালিগঞ্জের লোকের পাশে দাঁড়ায়নি। তো কোনো কনস্টিটিউয়েন্সি তো সেলফ সাফিসিয়েন্ট হতে পারে না যে তার পলিটিক্যালি এটা ছাড়া চলবে। তো এই তো ইকুইভ্যালেন্ট টু দ্যাট। তাহলে বালিগঞ্জের যারা যে 1 লক্ষ মানুষ, 1 লক্ষর অধিক যে মানুষ শোভনদেব চট্টোপাধ্যায়কে ভোট দিল, তাহলে তারা 5 বছর এখন কি করবে? কারণ উনি তো করবেন না, উনি তো আগেও করেননি, সুব্রত বাবু আগেও করেননি, তৃণমূল কোনোদিনও কারোর জন্য কিছু করেনি। সো দেয়ারফর নেক্সট 5 ইয়ার্স তারা কি করবে? আমাকে তো সেই জায়গা দিল না, আমাকে তো সেই সুযোগটা দিল না যে আমি তাদের সেবা করব। আমি বলছি না যে আমি করব না, কিন্তু আমি কি মানে আমাকে তো সেই সুযোগ দিতে হবে, আমাকে তো অ্যাপয়েন্টমেন্টটা দিতে হবে। তুমি যদি একটা লোককে নিযুক্ত করো তোমার অফিস পরিষ্কার করার জন্য, তাকে তো তোমায় সেই দায়িত্বটা তো নিতে গেছিলেন, আপনি সেই দায়িত্বটাই তো নিতে গেছিলেন। এনিওয়ে, এবার আমরা বালিগঞ্জ থেকে বেরিয়ে এবার একটু রাজ্য রাজনীতিতে আসি। এই যে একটার পর একটা পদক্ষেপ নিচ্ছেন আপনাদের নতুন সরকারের তরফ থেকে, কোনো জায়গায় কি কোনোভাবে এই নীতি আদর্শের দিক থেকে আপনার কোথাও মনে হচ্ছে যে খুব তাড়াহুড়ো হচ্ছে? না, আমাদের সবটাই স্পিড। তাই? আমাদের সবেতে স্পিড। তুমি দেখো, বাজপেয়ীজি যখন সরকার চালিয়েছিল, মোদিজি এখন সরকার চালাচ্ছে, এখন শুভেন্দুদা এখানে সরকার চালাচ্ছে, সবটাই স্পিড। আমাদের কোনো টাইম নষ্ট করার মতন সময় নেই, এবং প্রত্যেকটা পদক্ষেপ এমন নয় যে আগে থেকে জানানো হয়নি, আমাদের ম্যানিফেস্টো অনুযায়ী কাজ চলছে। এমন, হ্যাঁ একদম, মানে এমন নয় যে হঠাৎ উনি চালিয়ে দিয়েছেন, নিজের কথা চলছেন না ওনার। আমাদের একদম পার্টি সিস্টেম, যেটা আমরা বলেছিলাম আমরা ডোমিসাইল যাদের ইন কোয়েশ্চেন তাদের আমরা রাখবো না, আজকে উনি গতকাল বোধহয় উনি এটা রাত্রি ডিপোর্ট করে দেওয়া হবে, ডিপোর্ট করে দেওয়া। আমরা তখন প্রচুর এটা নিয়ে আমরা অবজেকশন শুনেছি টেলিভিশনে, আমি যেখানে চ্যানেলে যখন বসি, আমি বলেছিলাম হ্যাঁ এসআইআর এ হবে না, এসআইআর এ ডিটেক্ট করা হবে, তারপরে তো হোম মিনিস্ট্রি বাকি কাজটা তো করবে, তাহলে তোমরা পুষে রাখবো কি জন্য? ডিলিট হয়ে গেছে, এবার ডিপোর্টটাই বাকি যাচ্ছে, হয় ভাবে এবার, এবং মানে সঠিক ভাবে হবে। আচ্ছা, তারপরে যেটা ইউসিসি যেটা হবার কথা, হ্যাঁ ওটা হবে, ওটা হবে তো। আচ্ছা, সব কাজ শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে একটার পর একটা যেগুলো মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করে যাচ্ছেন, গতকাল উনি বোধহয় নর্থ বেঙ্গলে ছিলেন, চিকেন নেকের 100 একর দিয়ে দিয়েছেন, ট্রান্সফার করে দিয়েছেন। এগুলো কোনো মানে সরকারের অপেক্ষা হবে কেন? এখানে কেন একটা পার্টিকে এটা করতে হবে? কেন এতদিন হয়নি? এটা তো দেশের সুরক্ষা, রাজ্যের সুরক্ষা, দেশের সুরক্ষা। আজকে চিকেন নেক হচ্ছে একমাত্র, ওইটা যদি কেটে যায় কোনো মতে, আমাদের ভারতবর্ষে কি হবে? ভারতবর্ষের সুরক্ষা তো সবচেয়ে উপরে থাকার কথা। প্রশ্ন চিহ্নটা আসবেই কেন? প্রশ্ন, এটাই তো আমি বলছি। আজকে পশ্চিমবঙ্গ ইজ আ বর্ডার স্টেট, তো সেজন্য যে সরকার এখানে থাকবে সেই সরকার, আমি এটা রাজনীতির ঊর্ধ্বে উঠে বলছি, যে সরকারই এখানে থাকবে তার তো মূল উদ্দেশ্যটা হওয়া উচিত যে আমার বর্ডার যেন সেফ থাকে, এবং আমি সেন্ট্রি হয়ে দাঁড়িয়ে থাকবো। পশ্চিমবঙ্গ যেখানে ইন্টারন্যাশনাল বর্ডার অলমোস্ট 7,000+ কিলোমিটার,
তো সেখানে 4,500 কোস্ট ল্যান্ড আনফেন্সড, সেটা কেন বিজেপি সরকারের জন্য অপেক্ষা কেন করতে হবে? Exactly. দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট থিং চিফ মিনিস্টার হুম। করে দিয়েছে ওই জায়গা। তারপরে ইলিগাল কনস্ট্রাকশন, আরবান রিজুভেনাইজেশন আমাদের একটা বড় মানে অন্যতম একটা ফ্যাক্টর ছিল, সেটা এসে আরবান মিনিস্টার পর করে যাচ্ছেন। ইলিগাল পার্কিং বন্ধ, যেখানে জঞ্জাল দেখবে 24 ঘন্টার মধ্যে জানালে তুলে নিয়ে যাচ্ছে, মানে পরিষ্কার করে দেবে। তো ইলিগাল শুধু মানে ইলিগাল কনস্ট্রাকশন যেখানে যেখানে না, আপনারা কি শুরুটা করলে ইনলিগাল কনস্ট্রাকশন ক্লিয়ার আপ তো মিস্টার করতে হবে। ব্যানার্জির দিক তার থেকে? আগে হয়েছে তো, অভিষেক তো বোধহয় 3 নম্বর না 4 নম্বর মানুষ আছে লিস্ট, অনেকে আছে, ওর লম্বা লিস্ট আছে, একটা তুমি গুগল খুললেই দেখে নেবে। অভিষেক ন্যাচারালি ফোকাসে থাকবে, কারণ অভিষেকের একটা পিসি আছে, পিসি ভাইপো, সে তার তো আর তো কোনো পরিচয় নেই। অনেকে বলছে আপনাদের লিফট লাগানোর জন্য, স্কেলেটর লাগানোর জন্য হিংসে হচ্ছে। হিংসা আমাদের হবার কিছু নেই, তার কারণ সেটা যদি উনি বৈধভাবে করে থাকেন, উনি ডকুমেন্ট দেখাবেন, থাকবে লিফট। লিফট তো আজকাল সবার বাড়িতেই থাকে, একটা ছোট ক্যাপসুল লিফট না রাখার কিছু নেই, কর্পোরেশনকে জানাতে হয়। তো উনি জানিয়েছেন কিনা সেই ডকুমেন্টে দেখিয়ে দিলেন, ব্যাস, কোনো রকম কোনো ব্যাপার নেই। কর্পোরেশনে যারা দায়িত্বে আছেন তারা তো একেবারে হাত তুলে দিচ্ছেন এই জায়গাটায়। সেটা তো তাদের ব্যাপার। কে বলছে না না আমি জানি না, ও বলছে না আমি রেজিগনেশন দিচ্ছি, আরেকজন বলে যে না না এটা তো আমার জানার কথাই নয়, আমি কি করে জানবো। তো এইভাবেই যদি এতদিন ধরে একটা কর্পোরেশন চলে থাকে, তাহলে তো আর 2-1 মাসের মধ্যে কর্পোরেশনে চেঞ্জ হবে। তখন এটাই তো জানা শোনা থাকবে। যাচ্ছে মেয়র নাকি পদত্যাগ করার মতো অবস্থায় চলে আসছে। কি করছেন আপনারা? মেয়রের কাজটা করলে তাহলে এখন এই পরিণতি হতো না। আমি তো বলছি এটা রাজনীতির ঊর্ধ্বে উঠে। আমি বলেছিলাম যে রাজনীতি করি আমরা, যারা আমরা পার্টি করি, কিন্তু মানুষ কি চায়? সাধারণ মানুষ ঘুম থেকে উঠবে, সে বাথরুমে যাবে, মুখ ধুতে, কলে যেন জল পায়। সে তার যেখানে ঘুমোচ্ছে তার মাথার উপর ছাদটা যেন কমফোর্টেবল হয়। সবার এসি কি না এসি সেটা আমি ওটা ছেড়ে দিচ্ছি, কার 14 তলায় বাড়ি, কার ডেক লাগবে, কাঁচ দিয়ে আয়নায় দেখবে সেটা নয়, কিন্তু ভদ্রভাবে থাকবে, যেখানে আমি ঘুমোবো পাশে জঞ্জাল থাকবে না, আমার ছেলেমেয়েরা স্কুল ভালো যেতে পারবে, আমার সংসারে সবাই একটা উন্নত মানের জীবনযাপন করবে। সবাই কি আর আম্বানি হতে চায়? না, কিন্তু আমার স্বচ্ছ ইনকাম হবে, খাওয়া দাওয়া ঠিকঠাক হবে, আমার ছেলেমেয়েরা মানে ফিউচার সিকিউর থাকবে। মানুষ তো সেটাই চায়। যে সরকার, যে পার্টি, সেটা তো মূল উদ্দেশ্য হওয়া দরকার, যে আমি যে রাস্তায় আমার ছেলে মেয়েদের স্কুলে পাঠাবো, রাস্তার সারফেস ঠিক থাকে, গাড়ি ঘোড়া যেন ঠিক থাকে, এবং আমার বাচ্চা সেফ যেন আমরা থাকে। যেটা পড়েছিলাম, আমাদের সন্তানরা যেন থাকে দুধে ভাতে। যা দুধে ভাতে। এবার মানে আমার যদি টিনেজ মেয়ে থাকতো, আমার ছেলে আছে 26 বছর বয়স, তো টিনেজ মেয়েকে আমি টিউশন পাঠাবো কিনা সেটা একটা সরকার থাকার সাথে, সরকারের শীর্ষে বসেছিল মহিলা মুখ্যমন্ত্রী, তো সেখানে এই ভাবনাটা হবে কেন? আমি আরজি কর, কসবা ল কলেজ, এগুলো তো অনেক পরের ঘটনা, এগুলো ফোকাসের ঘটনা, কিন্তু তার আগে দৈনন্দিন কামধেনু আছে, অনেক আমি তো আছে, বলছি হ্যাঁ। যেগুলো লিস্টেড হুম, সেগুলো তো অলরেডি ফোকাসে আছে। হুম, অসংখ্য এরকম ঘটনা হয়েছে যেগুলো লিস্টেড নয়, একদম আমরা জানি না, জানোই না তোমরা। মিডিয়ার কাছে আসেইনি, এটাই। আমি তোমার প্রথমেই যেটা বললাম যে আমি তো অসংখ্য জেলায় ঘুরেছি। হুম, আমি যদি কলকাতা শহরে একটা মুহূর্তের জন্য যদি থেমে যাই, হুম, মানে ওইটা নিয়ে করার কথা না বলি, কিছু জায়গা আছে নিত, আমি তোমায় কি বলবো, তেরপলিন লাগিয়ে তারা সংসার করছে, আহা, তাদের বাথরুম নেই, তাদের শোবার জায়গা নেই। কেন? প্রধানমন্ত্রী আবাস যোজনা তারা পাচ্ছে না কেন? তারা কোনো এক সময় কোনো প্রধানমন্ত্রীকে চোখে দেখতে গেছিল কোথাও, আচ্ছা, সে কিন্তু বিজেপি মানে করে না। এইটুকুই তাদের দোষ। হ্যাঁ, আজকে আমি বিজেপি করি 15 বছর বয়স থেকে, কারণ আই ডো নট ডিপেন্ড অন দ্য পার্টি ফর মাই ফাইন্যান্সেস। আমার বিশাল কিছু ফাইন্যান্সেস নাই থাকতে পারে, কিন্তু আমার রোজগার আছে, জীবনযাপন আছে, মোটামুটি আমার চলে যাচ্ছে। এই সাধারণ মানুষ যারা বাড়িতে কাজ করে খায়, হুম, বা কাজও পায় না, লেবারার হয়তো, বা কিছুই পায় না, তাদের চাষবাস আছে, তারা কি বিজেপি করে, কি তৃণমূল করে, আমাকে একটু বলো। আমি কাউকে ছোট করছি না, একদম। কিন্তু তাদের দিনের শেষে চালটা তাদের ক্ষেত থেকে উঠছে, ডালটা পাশের ক্ষেত থেকে উঠছে, চালে ডালে খিচুড়ি করে তারা হয়তো খাচ্ছে, হুম, কি কয়েকটা পাতা ছিঁড়ে হুম, চচ্চড়ি করে খাচ্ছে। বেসিক নিডটা তো একদম বেসিক নিড দাদা শুনেছে, নরেন্দ্র মোদী সাংঘাতিক একজন মানুষ, তার কোনো প্রোগ্রামে সে দেখতে গেছে। কারণ আমাদের কিন্তু পার্টিতে কোনো প্রোগ্রাম হলে কোথাও কাউকে জোর জবরদস্তি আনানো হয় না,
হ্যাঁ, এটা বলতে পারো যে ট্রান্সপোর্টের ব্যবস্থা করে করে দেওয়া হলো, দেওয়া বড় হয়। বাসে একসঙ্গে সবাই যেতে আসতে পারে। হুম। কিন্তু যেখানে প্রধানমন্ত্রী গ্রামে গঞ্জে গেছে, হুম, এখানে তো লোকালি ওরা তো হেঁটে প্রচুর হুম, হাঁটে তারা, হুম, হুম। হেঁটে দেখতে গেছে, সেইখানকার লোকাল তৃণমূল আইডেন্টিফাই করেছে, ও তুমি মোদির সভায় গেছো, তোমার হুম। কল থেকে জল বন্ধ করে দিয়েছে, কল আহা, ভেঙে দিয়েছে। এত নিষ্ঠুরতা! হ্যাঁ, এটা লিটারালি আমি বলছি, এগুলো তো তোমরা টিভিতে অবশ্য শোনো, এখন তো আমি দেখাও তো যাচ্ছে ফলতার দেখেছি। বিষয়টাতে তো আরো তুমি দেখেছো সামনে চলে টিউবওয়েল ভেঙে দিয়েছে হুম, যাতে সে জলটা বের করে না খেতে পারে। এটা কেন করবে? এটা কিরম মানসিকতা? আজকে আমি যে ৩২১ জনের কথা আমরা বারবার বলি, যে কাউকে থেতলে মেরে দিয়েছে, কাউকে, এই যে অভিজিতের কথা যেটা বেলেঘাটায় তোমরা জানো হয়েছে, হুম। ওর ছোট পাপি ব্রিড করতো, মানে ছোট আচ্ছা, কুকুর, আচ্ছা। ছোট্ট পাপি হ্যাঁ, এইটুকু, মানে তার হ্যাঁ, চোখ ফোটেনি, হ্যাঁ। সেইগুলোকে থেতলে মেরে ফেলেছে। এটা কি আহ, ধরনের মানসিকতা আমাকে বলো? এটা কোন আইডিওলজি বলে যে তুমি এরম জীবিত প্রাণকে এরম ভাবে মারতে পারো? হুম, কুপিয়ে খুন করেছে চন্দন দাস আর হুম। ভগবান দাসকে। তো এগুলো কেন করবে? কিসের জন্য? তাহলে তোমার কিসের শিক্ষা, কিসের তোমার মানুষ আর মান আর হুঁশ তোমার কোথায়? হুম, এগুলো কেন কেন এটা পার্টিগত হবে কেন? তোমার একটা আইডিওলজি থাকতে পারে, আমার একটা, আমার জীবনযাপন আলাদা, তোমার জীবনযাপন, ঝগড়া করো, ডেফিনেটলি তুমি তোমার ইস্যু তোলো, কিন্তু সেটা যারা সাধারণ কার্যকর্তা, যাদের যাদের দিন আনে দিন খায়, তাদের মারধর, মেরে, তার মানে ছেলে বাবা মার সামনে ছেলেকে মেরে গাছে ঝুলিয়ে দিচ্ছে, এটা কিসের কি? মানে এইগুলোকেই না বলে পাপের ঘোড়া পূর্ণ হওয়া। মানুষ আমাদের এনেছে। বারবার আমায় একদম। প্রশ্ন করা হতো হুম, হুম। যে আপনারা কি তাহলে প্রেসিডেন্ট রুল আনবেন? হয়তো পারবেন না। আপনারা সেন্ট্রাল ফোর্স এনে ইলেকশন করবেন? হয়তো পারবেন না। ইলেকশনের মতন হবে। সেন্ট্রাল ফোর্স থাকবে ভোটারকে হুম। সুরক্ষিত করবার জন্য। ভোটটা দেবে মানুষ। আমরা আসবো সেই ভোটের জোরে। আমরা কোনো জোর জবরদস্তি, কোথাও জোর জবরদস্তি হয় না। স্বচ্ছন্দে মানুষ আমাদের ভোট দিয়ে আমাদের এইরকম হেভি মেজরিটি। তাহলে বাংলা থেকে হিংসা, বিদ্বেষ সব এবার সরে যাবে। একদম, একদম। এবং রাজ্য সভাপতির নির্দেশ আছে যে আমাদের মতন নেতারা আমরা হুম, আইডেন্টিফাই করব, যেখানে আমাদের ছেলেমেয়েরাও যদি মাদ্রামি করে কোথাও, হুম। বেশি সেটা তো উত্তেজনা দেখাতে এক্সাম্পল দু যায়। একটা দেখলামও আমরা যে আমার কনস্টিটিউয়েন্সিতে আমি করেছি। আচ্ছা। আমার কয়েকজন ছেলেরা একজন মহিলা কার্যকর্তার দোকান খুলেছে, হুম, নতুন দোকান খুলেছে। সেটা সে বিজেপি জয়েন করা, হ্যান করা, ত্যান করা নিয়ে আননেসেসারি একটা স্টোরি তৈরি করে, হুম। সে মেয়ে কিন্তু অনেকদিন ধরে আমাদের সঙ্গে কার্য করছে। আচ্ছা। সে নিজের একটা দোকান খুলেছে হুম, হুম, আমার কনস্টিটিউয়েন্সিতে। সেখানে গিয়ে ইট পাটকেল দিয়ে থ্রেটেন করেছে। সে মেয়েটা থানায় গেছে, হুম। আমায় ফোন করেছে, আমি রাত্রির 1টায় থানায় পৌঁছে, আমি এক্ষুনি অ্যারেস্ট করেছে, আমাদের কার্যকর, আচ্ছা। আমাদেরই কার্যকর, আমি অ্যারেস্ট করেছি তাদের। এটা আমি আমার কোনো ব্যক্তিগত নাকি ওই এখানে ৪ তারিখ দুপুর ২টোর পর থেকে ও যারা আর সে কি প্রচুর। আমি না বলছি তোমাকে, আমি কাউন্টিং হলে তো ন্যাচারালি খুবই মন খারাপ হয়ে যাচ্ছে, ক্রমশ আমার হুম, নেমে যাচ্ছে। যদিও লাস্ট 3টে রাউন্ড আমি লিড করেছিলাম, প্রথম 2টো রাউন্ড আমি লিড হুম, করেছিলাম। হুম। পোস্টাল ভোট 100% পেয়েছি, তাই? 100% পোস্টাল আচ্ছা। ভোট পেয়েছি। তো যাই হোক, তখন তো ফোন থাকে না, আমি তো হ্যাঁ, বুঝতে পারছি না, হুম, বাইরে হুম। গেরুয়াময় হয়ে যাচ্ছে, কিছুই হ্যাঁ, বুঝতে পারছি না, তুমি তাই? তো দেখছি। কখন বুঝলেন যে এই তো বাইরে বলছি, আমি হ্যাঁ, গুনে মানে কাউন্টিং হয়ে গেছে, আমি আর আমার ইলেকশন এজেন্ট বেরোচ্ছি। তা আমি ওকে বললাম যে তোমার তো ফোন বাড়িতে রেখে এসছো, আমি চলো তোমার বাড়িতে না বেরিয়ে হুম, আমার ফোনটা কালেক্ট করতে যাচ্ছে, পুলিশের কাছে ডিপোজিট হুম, করে হুম, দিতে হয়। তো ক্যামেরা এসছে, প্রচুর ক্যামেরা। হুম, ক্যামেরায় আমার অভ্যেস আছে, বহু হুম, বছর ক্যামেরার সামনে। আমি বললাম ওদের যে হুম, আমাকে আজকে আর কি জিজ্ঞেস করবে, আমি তো হেরে গেছি। হুম, ক্যামেরার পেছন থেকে আমাকে বলছে যে, মানে তখনও না আমি যে হাসবো কাঁদবো আমার কোনো ইমোশন নেই, তখন হুম, সবে হয়েছে তো। হুম, তা আমি বললাম যে, বললো যে তুমি কি জানো যে, সব তো তুমি করে কথা বলে, একদম। চেনা বহু বছরের, যে তুমি কি জানো যে বাইরে গেরুয়াময় হয়ে গেছে? কি বললে? হুম, পশ্চিমবঙ্গ গেরুয়াময়? আর আমার তখন চোখ দিয়ে হুড় করে জল বেরিয়ে গেছে। আই গট সো ইমোশনাল, যে আমি ভাবতে পারিনি যে ফাইনালি যে মানুষ সঠিক চয়ন করেছে। এবার এটা বলে তারপরে ওরাই বলছে যে তুমি হুম, তোমার হারের থেকে বেশি পার্টির জিতটাকে মান্যতা দিচ্ছ। হুম, পার্টির জিত নয়, এটা মানুষের জিত। ঠিক। আজ আমরা মানুষ সঠিক চয়ন করে ভারতীয় জনতা পার্টিকে তাদের সেবায় নিযুক্ত করেছে, এবং আমরা শ্যামাপ্রসাদ মুখার্জিকে জবাবটা দিতে পারলাম যে আপনার জন্মভূমিতে আপনি যে পার্টি তৈরি করেছিলেন সেইটা আজ আমরা সেই জায়গায়, সেই সম্মানের এই জায়গায় নিয়ে ভুলটা কি এলাম। বোঝাতে পারবে বাঙালিকে আমার তো মনে হয়, যে শ্যামাপ্রসাদ মুখার্জি তো এই পার্টিটা তৈরি করেছিলেন? এবং আজ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আমরা ভারতবর্ষে মাথা উঁচু করে দাঁড়িয়ে। এক্স্যাক্টলি, এই হিন্দু হোমল্যান্ডটা তিনি যদি না একদম, ছিনিয়ে নিয়ে আসতে পারতেন তাহলে কি হতো দিদি? 100%, 100%।
তো সেটা করে এবার আমি গাড়িতে উঠে আমার ইলেকশন এজেন্টকে নামাতে যাচ্ছি। আমি দেখছি কাতারে কাতারে লোকজন অরেঞ্জ আবির মেখে সে টেম্পো করে করে যাচ্ছে। আমি বললাম যে আরে এরা কোথায় ছিল আমার ক্যাম্পেনে? ওইগুলোকে এবার আইডেন্টিফাই করছে। হ্যাঁ, আমি তো চোখে দেখিনি। আমার যদি ক্যাম্পেনে এত লোক নামতো হ্যাঁ, তাহলে তো আমার এই হাল হতো না। এক্স্যাক্টলি। এরা কোথায়? তো তখন আমরা পরে আমি টিভিতে গিয়ে দেখলাম যে রাজ্য সভাপতি তখন অ্যানাউন্স করছে যে 12টার পর যারা কপালে অরেঞ্জ আবির মেখে ফ্ল্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তারা আমাদের নয়। আমরা তো চোখ দিয়ে চিনি, আমরা তো মুখ চিনি, আমাদের তো ফেস একদম চেনে, আমি তো রেজিমেন্টেড জানি। পার্টি। হ্যাঁ, আমরা জানি একেবারে আমাদের নিচু তলার কার্যকর্তা থেকে সবাইকে শুরু করে চিনি। সব উপরতলা পর্যন্ত। আমি বালিগঞ্জের হেন কার্যকর্তা নেই যারা অ্যাক্টিভ, যারা কাজ করেছে, আর 1-2 দিন নয়। আমি তো 15 বছর এইখানে বালিগঞ্জে কাজ করেছি। সো তার আগেও চিনি, পরেও চিনবো। তার নতুন হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসতে আমি তো চিনবো, আমি তো জানি যে এরা আমাদের নয়। তো এই হচ্ছে এগুলো আমরা একেবারেই প্রশ্রয় দিচ্ছি না। বারবার আমাদের বার্তা যে নোবডি ইজ ওয়েলকাম। এখন অপেক্ষা করো, দেখি কি অবস্থা, তারপরে যদি দেখি ঠিকঠাক ট্র্যাকে আছো পরে তখন যা ডিসিশন নেওয়া হবে সেমন। এই মুহূর্তে নো জয়নিং ইজ অ্যালাউড। লাস্ট একটা বড় সিদ্ধান্ত, বন্দে মাতরমকে সব স্কুলে ইভেন মাদ্রাসাতেও গাইতে হবে। এটা নিয়ে কি কোনো বাধার সম্মুখীন হতে হ্যাঁ হচ্ছে? হয়েছে, একটু তো হবেই, সব জায়গায় হয়। একটা তো আমি বলবো যে এটা একটা ভীষণ ভালো স্টেপ টু ইনক্লুড মাদ্রাসাস ইনটু দ্য মেইন স্ট্রিম। আজকে মেইন স্ট্রিমে যদি মুসলমানরা না জোড়ে তাদের কিন্তু কোনো উন্নতি হবে না, কোথাও কোনো আশা নেই তাদের। তো আমি যখন ক্যাম্পেইন করেছি তখন আমি বলেছি যে আপনাদের এইটা চয়ন করতে হবে, যেটা আপনারা নিজেদের জন্য। ইউ হ্যাভ টু চুজ এ বেটার লাইফস্টাইল ফর ইয়োর সেলফ। তো বন্দে মাতারামে যেহেতু অত বড় গান সবাই কণ্ঠস্থ নাও থাকতে পারে, সেই জন্য এখন মানে বেশ বছরখানেক সিস্টেমটা এমন হবে যে ইনস্ট্রুমেন্টারি বাজানো হবে, রেকর্ডিং বাজবে, ইউ হ্যাভ টু স্ট্যান্ড ইন অ্যাটেনশন, শুনতে হবে। এবার সবকটা স্কুলে মানে গভর্নমেন্ট স্কুল হোক, নন বেঙ্গলি স্কুল হোক, প্রাইভেট স্কুল হোক, মাদ্রাসা হোক, সব করতে হবে। যেরকম আমাদের ন্যাশনাল অ্যান্থেমটা একদম কম্পালসারি। না, এরকম কি কোনো ক্লাস বা টিচিং ক্লাস হওয়া উচিত যেখানে বন্দে মাতরমটা আমরাও যারা একটু পুরনো তারা মোটামুটি 3-4টে স্ট্যান্ডার্ড গাইতে পারি, কিন্তু পুরোটা আমরা এখনো জানি না। তো এই পুরো গানটাকে মুখস্থ করা এবং সুরে গানটা গাওয়া, এই বিষয়ে কি কিছু আপনারা পদক্ষেপ করছেন? বা যেই পোর্শনটাকে চিরকালের জন্য কেটে রেখে দেওয়া হয়েছিল সেটাকেও তো ইনক্লুড করা হয়েছে এখন। এটা তো ডেফিনেটলি পুরোটাই ইনক্লুড করা হয়েছে, যে অবিভক্ত বন্দে মাতরম যেটা এটা পার্লামেন্টে পাস হয়েছে না। বন্দে মাতরমের আলাদা করে ক্লাস গভর্নমেন্ট করবে কিনা আমি বলতে পারবো না, কিন্তু লিরিক্স অ্যাভেলেবল সব জায়গায় গুগল করলেই পাওয়া যাবে। এবং বন্দে মাতরম অত্যন্ত চেনা সুর, এর অনেক রিমিক্সও হয়েছে, বিভিন্ন রকমের ভার্জন আছে। যেমন তুমি দেখবে যখন অলিম্পিক্সে ধরো আমাদের যদি কেউ জেতে বা এশিয়ান গেমসে জিতলে, যেরকম ন্যাশনাল অ্যান্থেম ইনস্ট্রুমেন্টালি হয়, যে জানে সে গাইবে, যে জানে না সে গাইবে না, বা যে মনে করবে ওই সময় গাইতে পারছে না, গলায় ব্যথা বা মুখস্থ নেই কিছু একটা, সে গাইবে না, কিন্তু ইনস্ট্রুমেন্টে চলবে। এই যে মুভি থিয়েটারে আগে যেটা প্রথম দিকে হয়েছিল ইন্ডিপেন্ডেন্সের পরে, যে সিনেমার আগে হলগুলোতে দাঁড়াতে হতো, বন্ধ হয়ে গেছিল, এখন আবার মোদী সরকার সেটা চালু করেছে। তো এখন যেটা ডিকটাম হচ্ছে যে 4.5 মিনিটসের বন্দে মাতরম করতে হবে, তারপরে ন্যাশনাল অ্যান্থেম হবে। তো এবার সেটা তোমার প্রোগ্রামের উপর ডিপেন্ড করছে, তুমি যদি আগে বন্দে মাতরম করলে প্রোগ্রামের শেষে ন্যাশনাল অ্যান্থেম করলে, বা যদি মনে করলে সবটা পুরো প্রোগ্রাম হয়ে গেল, প্রোগ্রামের শেষে 4.5 মিনিটস বন্দে মাতরম হলো, তারপরে 30 সেকেন্ডের ন্যাশনাল অ্যান্থেম হলো, সেরকম করা যেতে পারে। আচ্ছা দিদি, এই যে সবকিছুই মেয়েদের জন্য হচ্ছে, আমাদের ছেলেদেরও তো একটু আক্ষেপ আছে। এই যে বাসে ফ্রি মেয়েরা, এই টাকা পাবে মেয়েরা, সবই কি মেয়েদের জন্য করতে হবে? আমরা কি বানের জলে বেশি এসছো? না না না, একটা আমি জানি না আমার এক্ষুনি বলা উচিত কিনা, এটা একটা কথাবার্তা চলছে মেন্স কমিশনটাকে নতুন করে রিনিউ করার। কারণ অনেক পুরুষ মানুষও নিপীড়িত, আমি বলবো। কারণ মহিলাদের ল গুলো ডেফিনেটলি, মহিলা হয়ে আমি জানি না আমার এটা কতটা বলা উচিত, কারণ আমারও তো ছেলে আছে, তার সুরক্ষাটাও তো ইম্পর্টেন্ট। মানে হিউম্যান ল, জেন্ডার বায়াস ছাড়া এটা হয়তো ঢুকছে, মানে এটা ন্যাশনাল লেভেল থেকে ঢুকবে। তো আমি এর থেকে বেশি এই মুহূর্তে বলবো না, আরেকটু ফর্মুলেট হোক।
কিন্তু আমাদের ভালো খবর। আমাদের হ্যাঁ আমাদের মাথায় এটা আছে, কারণ আমি নিজেও ছেলেদের রাইটস এর জন্য কাজ করেছি। নন্দিনী যে আছে পুরুষ, একদমই তাই। ওর সঙ্গে তো আমি করেছি, হুম, কালকেও আমার হুম, সঙ্গে ফোনে কথা হলো। হুম, তো আমাদের এটা ভাবনা চিন্তায় আছে। ছেলেদের জন্য কিন্তু অনেক প্রকল্প আছে তোমাদের, যেমন যারা হাতের কাজ করে হুম, বিশ্বকর্মা প্রকল্প আছে, সেখানে আলাদা করে পাবে। তোমরা যদি ছেলেরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন করবার সময় যারা ধরো স্কুল কলেজ থেকে বেরিয়েছো কিন্তু এক্ষুনি চাকরি পাওনি, তাদের জন্য 3,000 টাকা আছে। এই যেটা জায়গাটাতে একটা কনফিউশন হচ্ছে, এই যে যেটা হেলথ কার্ড, মানে স্বাস্থ্য সাথীটাও থাকছে, আবার মোদিজির না, ওটা হচ্ছে না, আমরা অ্যানাউন্স করেছি যে কোনো এক্সিস্টিং প্রকল্প আমরা বন্ধ করছি না। মানে স্বাস্থ্য সাথী থাকছে। স্বাস্থ্য সাথী থেকে বেটার অপশন যদি কোনো মানুষকে দেওয়া হয়, হুম, আয়ুষ্মান ভারত, আয়ুষ্মান ভারত, তো সে রাইট, তো অটোমেটিক্যালি আয়ুষ্মান ভারত নেবে। এটা তো কারোর উপর চাপিয়ে দেওয়া হচ্ছে না। রাইট। এটা হতে পারে যে যখন আয়ুষ্মান প্রকল্প, ধরো আয়ুষ্মান ভারত যখন তুমি যদি নিতে চাও, হুম, তোমার যদি স্বাস্থ্যসাথীর ডিটেলসটা থাকে, তাহলে হুম, তো সেটা থেকে ট্রান্সফার হয়ে যাবে। খুব ইজিলি এক্সাক্ট ট্রান্সফার হয়ে যাবে। প্রসেসটা আমি বলতে পারছি না, হুম, কিন্তু যেহেতু আমরা কোনো এক্সিস্টিং প্রকল্প বন্ধ করছি না, হুম, আমরা বেটার অপশন দিচ্ছি, হুম, সো অটোমেটিক্যালি সেই বেটার অপশনই মানুষ নেবে না। আর আমি যেটা বলছিলাম যে এরকম অনেক প্রকল্প আমরা আছে যেগুলো আমরা বলেছি যে যেখানে মানুষের ভালো হচ্ছে সেখানে আমরা কেন থামাবো, আমরা হুম। থামাচ্ছি না। কিন্তু আহ, দুদিন আগে বোধহয় সমস্ত মানে রিলিজন বেসড যে কটা ভাতা আছে মুয়াজ্জেম ভাতা, সব পুরোহিত বন্ধ, ভাতা, এগুলো বন্ধ হয়েছে। সব বন্ধ। কিন্তু মানুষ যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড, হুম, যারা এক্ষুনি এই মুহূর্তে তাদের একটা হেল্প লাগবে, হুম, হুম। তাদের সামাজিক প্রকল্পে আমাদের হেল্প গুলো আছে। আমি এক্সাক্ট নামটা এই মুহূর্তে বলতে পারছি না। আরেকটা যেটা আমার শোনা, যেটা 50 বছর আগেকার যে নিয়মটা ছিল, এই যে স্লটার হাউস গুলো হুম। থেকে শুরু করে, বিধানচন্দ্র রায়ের সময় থেকে হ্যাঁ, এটা হ্যাঁ, করা। হ্যাঁ, তারপর থেকে সেটা মানা হতো না, যে যার মতো করে এই কাজগুলো করতো। এইটা বোধহয় খুব কড়া হাতে। অ্যানাউন্স করে দিয়েছে মুখ্যমন্ত্রী, অ্যানাউন্স আচ্ছা। করে দিয়েছে মুখ্যমন্ত্রী যে কোথাও কোনো এই পাবলিকে ধরে ধরে কাটা, এগুলো হুম, কিন্তু বন্ধ, এগুলো হবে না। হুম। হাইজিনিক্যালি করো। এবং একটা একটা তো সামনে তো বকরিদ আসছে, সেই সময় তাহলে এই বিষয়গুলোকে মেনটেন করে চলবে, আশা করব সেটাই সবাই, তাই একদম তো? তুমি যেটা আশা করছো অনেকের সেটা ভয় আছে, কিন্তু তাদেরও আমি বলবো ডাইরেক্ট বার্তা যে এটা আর চলবে না। আমার আজকে সকালেই এটা নিয়ে একটা শো ছিল, হুম। সেখানে হুমায়ুন কবির খানিকটা নিচে নিয়েছে, চেঁচামেচি করেছে খুব। ও, কি হ্যাঁ। ওনার বক্তব্য? ওনার বক্তব্য উনি গরু কাটবেন। তাই? হ্যাঁ, কাটবেনই। প্রকাশ্যে? হ্যাঁ, তাও কেটে দেখান। অনেক ধরনের কথাবার্তা হয়েছে, হুম। অনেক রকম মন্তব্য উনি করেছেন, তারপরে তার পাল্টা জবাবও হয়েছে। তো আমাদের নিয়ম কানুন তারা মানবে না? মানান, ওরা ওরা ওদের সেই রকম ভাবে প্রশ্রয় দেওয়া হয়েছিল যে মানার দরকার নেই, তাদের পাশে পিসি ছিল এতদিন, এখন তো কোনো পিসি টিসি কেউ নেই। যে দেশে থাকবে সেই দেশের নিয়ম তো তোমার মানতে হবে, অবশ্যই। যে যে ধর্মেরই হোক না, কারণ আফটার অল তো ইন্ডিয়ান সিটিজেন। হুম, আমি আমি যখন ক্যাম্পেইন করতাম আমি তখনও বলেছিলাম যে হেলমেট আপনাদের পড়তে হবে, আমাকে ভোট দিন, তাও আপনাদের হেলমেট কিন্তু পড়তে হবে। আমি হুম, একবারও বলছি না যে হেলমেট ছাড়া আপনারা ঘুরে বেড়াবেন, যা খুশি করবেন, সেটা চলবে না। হুম। নিয়ন্ত্রণে থাকতে হবে। হ্যাঁ, একটা ওই একটা পার্টিকুলার কলকাতার কয়েকটা জায়গা যেখানে মনে হতো একটা অন্য রাজ্যে আছি অন্য বা রাজ্যে অন্য দেশে আছি, সেই বিষয়গুলো দেখতাম। এবার থেকে তাহলে আর সেটা। করছো, ওইসব বন্ধ। আম, আজান যেটা এত বেশি চেঁচামেচি হতো, হুম। সব তো মাইক্রোফোন খুলে নেওয়া হয়েছে, একদম আদেশ দেওয়া আচ্ছা হয়েছে দিদি, কোনো এরকম তো একটা পাবলিক বেশ বিল্ডিং ভালো এ। কয়েকটা রাজ্যে ইয়ে হচ্ছে, যে ওদের ওনাদের যে ধর্মের পারপাস, যেটার জন্য ওই লাউড স্পিকার ইউজ শুরু হয়েছিল, লাউড স্পিকারও তো যখন আবিষ্কার হয়নি তার আগে তো লাউড স্পিকার ইউজ হতো না। হুম। লাউড স্পিকার এলো, তারপরে তারা এটাকে ইউজ করলো। সেরকম এখন তো আরো আধুনিক ইয়ে এসে গেছে। আজানের জন্য তো আমরা মোবাইল ইউজ করতে পারি, মোবাইল অ্যাপ ইউজ করা যেতে পারে, তার বাড়িতে বাজলো আজান। সেটা তাদের ব্যাপার, তারা তো কি করবে। এর জন্য আমার মনে হয় সরকারের তরফ থেকেও কিছুটা না, সরকার শুধু বলে দিয়েছে যে মাইক্রোফোন মানে লাউড স্পিকার লাগানো যাবে না কোথাও। এবার তোমরা মোবাইলে শুনবে নাকি মুখস্থ বলবে, তোমার বাড়িতে বলবে, ছাতে বলবে, সেটা তাদের ব্যাপার। সেটা তো আমরা কিছু করতে পারি, এই মসজিদে এসেও করতে পারে, হুম, কিন্তু লাউড স্পিকার অফ, লাউড স্পিকার থাকবে না। সব বিল্ডিং থেকে লাউড স্পিকার খুলে নেওয়া হয়েছে, এক নম্বর। দ্বিতীয়ত মুখ্যমন্ত্রী সোজা বলে দিয়েছে যে রাস্তা গাড়ি চলবার রাস্তা, হ্যাঁ, ওখানে ও নামাজ পড়াটা তো নামাজ পড়া যাবে না। হুম, তো এগুলো কিন্তু আমি যখন ক্যাম্পেইনে গেছিলাম তখনও আমি বলেছিলাম। এখন আচ্ছা। সেটার জন্য যদি তারা আমাকে ভোট না দিয়ে থাকে,
তাহলে আমার কোনো আক্ষেপ নেই, সেই ভোট আমার দরকার নেই। দেশে থাকতে গেলে দেশের নিয়মে চলতে হবে। কোনো পিসি এসে আর বলবে না যে তোমরা যাও গিয়ে ওয়াকফের অ্যাজিটেশন করেছো, আমি তোমাদের সঙ্গে আছি, এসব আর চলবে না। না, উনি তো এখন কালো কোট পরে রীতিমতো কোর্টে যাওয়া শুরু করেছে। উনি অনেক কিছুই এখন কেরিয়ার অপশন অন্যরকম ভাবনা চিন্তা করতে হবে। বার্স তার কাউন্সিলের ব্যাপার। মেম্বার উনি, সত্যি আমি বলতে পারবো না, এগুলো নিয়ে আমার আর মাথা ব্যথা নেই। ওনার একবার পা ভেঙে গেল, ভাঙলো না, প্লাস্টার পরে ঘুরে বেড়ানো, সেটা একটা নাটক হলো, কস্টিউম হলো। খানিকটা আবার কোথায় মুখ্যমন্ত্রীর বাড়ির মধ্যে পেরেক ফুটে গেল মাথার মধ্যে, সেটা উনি গেলেন গাড়ি করে, অভিষেকের গাড়ি করে। মুখ্যমন্ত্রীর একটা পার্সোনাল কনভয় থাকে, সবসময় সিকিউরিটি থাকে, একটা ডেটল বা বরফ ছিল না ওখানে দেওয়ার মতো, হ্যাঁ ওইরকম ভাবে এইসবগুলো, রক্তটা দেখানোর হ্যাঁ, প্রয়োজন ছিল, হ্যাঁ, আমার তো মনে হয় না। এসবগুলো হয়েছে, তাতেও কোনো লাভ হয়নি। না, তখন হয়েছিল, উনি মনে করেছেন, তাও তো ভয় দেখিয়ে ডায়মন্ড হারবারের মডেল ফটল করে তো হয়েছিল জিত। এবার একটা কালো কোট পরে কালো গলায় একটা কি স্কার্ফটা জড়িয়ে চলে গেলেন, তো সেটা তো কাজ হলো না, কালোই খুব একটা কাজ হয় না। না, সবাইকে তো কালো কম্বল পরিয়ে সে তো দিল্লিতেও একটা প্যারেড হলো দেখলাম। অনেক কিছুই হয়েছে, করে কিন্তু লাভ যখন হলো না, মানুষ মানুষের মতন ভোট দিল। এবং আজকে কতটা অসম্মানজনক যে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমাদের মানে বর্তমান মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছে যে তাকে, তার যেন কোনো সম্মানহানি না হয়, কোথাও কোনো সিকিউরিটি কিচ্ছু, কোথাও যেন সেটা কোনো হ্যারাসমেন্ট না হয়। অথচ হ্যাঁ, তার গার্ডরেল টার্ডরেল গুলো সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু তার তো সিকিউরিটি কোথাও হ্যাম্পার হয়নি। আর অভিষেক ব্যানার্জি নর্মাল যা সিকিউরিটি এমপি হিসেবে যা পাওয়া উচিত সেইগুলো। এবার মানুষ নিজে থেকে গিয়ে ওখানে ছবি তুলছে, গালাগালি দিচ্ছে, চেঁচামেচি করছে, যেখানে যাচ্ছে সেটা তো নিজের ক্ষোভটা তো প্রকাশ করছে। এখানে তো কোনো বিজেপি কার্যকর্তা খুঁজে পাবে বলে মনে হয়, কারণ বিজেপি কার্যকর্তাদের একদম স্ট্রিক্ট নিয়ম বলে দেওয়া হচ্ছে, কোনো মানে ইনসাল্ট বা কোনো স্লোগানবাজি কারোর বিরুদ্ধে করা যাবে না। আমরা করছি না, কোথাও করি না, মানে আমি তো করি না, ছেড়ে দেবার সাধারণ কার্যকর্তাদেরও বলা আছে যে তৃণমূলের ব্যক্তিগত আক্রমণ না করে ফেলে কয়েকজন, তারপরে সঙ্গে সঙ্গে তো ওপর থেকে অ্যাকশন নেওয়া হয়। এটা আমরা এলাও করি না, আমাদের রুচিতে এটা নেই। তো সেই জন্য এবার যেটা সাধারণ মানুষ সেই ক্ষোভটা দেখাচ্ছে তাদের বিরুদ্ধে, তাহলে তো তাদের বুঝতে হবে যে 15 বছর ধরে তারা মানুষকে কিভাবে শোষণ করেছে, কত অন্যায় করেছে মানুষের উপর। একটা আরজিকর, একটা ল কলেজ নয়, অনেক অনেক ঘটনা ঘটেছে এখানে এর মধ্যে। একটা ছোট বাচ্চা মেয়ে অটো করে যাচ্ছে পড়তে টিউশনে, সেই অটোওয়ালা তাকে রেপ করছে। সম্ভব নয় কোনো বাবা মার পক্ষে সারাক্ষণ কোলে 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 করে নিয়ে ঘোরা একটা বাচ্চাকে, 9 বছরের বাচ্চা না, বোধহয় 9 বছর ছিল। সেই যখন ইনভেস্টিগেশন হলো, লোকাল নেতার সঙ্গে জড়িত, এইটা কি একটা পার্টি যে ধর্ষক পুষে রাখে তারা আবার। আমি তো এটা কোনো একটা টেলিভিশনে বলেছিলাম যে জুঁই বিশ্বাস, এখন তো নাম বলতে কোনো অসুবিধা নেই, সে একটা ন্যাশনাল চ্যানেলে বলে যে রেপের ফুটেজ আছে, যে তোমরা রেপ বলে চেঁচাচ্ছ, সেটা আবার খুব সিরিয়াসলি এই কসবা করে যে ম্যাঙ্গো না কি নাম তার, সে ভীষণ সিরিয়াসলি খুব নিয়েছে কথাটা, সে আবার রেপের ফুটেজ রেখেছে, সেটাও আবার চালাচ্ছে। তো এই যদি একটা কালচারে একটা পার্টি চলে, তো সেই পার্টির তো পতন অনিবার্য। এই যে সরকার গঠনের পরেই একেবারে বড় একটা ঘোষণা, যেই আন্দোলনটা গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল, প্রতিটি বাড়ির মানুষ বেরিয়ে পড়েছিল, হ্যাঁ, আরজি কর কাণ্ড, সেই কাণ্ডের বিষয়ে তাহলে কি আমরা সুবিচার পাবো দিদি? আশা করা যাচ্ছে, অন্তত চেষ্টা তো করতে হবে। সাসপেন্ড করা হলো পুলিশ অফিসারদের, অ্যারেস্ট করা হলো কিছু লোককে। তারপরে দেখো, আমি জানি না এটা ফরেনসিক এভিডেন্স, মানে যারা ফরেনসিক এক্সপার্ট তারা এখন কি থাকবে সেই এভিডেন্স? আমার এটাই প্রশ্ন যে এখন মানে এই রাতারাতি পাশের বাথরুমটা ভেঙে দেওয়া হলো যাতে ফরেনসিক এভিডেন্স নষ্ট হয়ে যায়, বা সেই সময়ও আমি বলছি তো, আমি হোয়াটসঅ্যাপের ওই বিভিন্ন ডিটেলস ইনভেস্টিগেশনের মধ্যে আমি ঢুকছি না, আমি চোখে যেটা দেখছি যে আজকে একটা কোথাও ক্রাইম হলে আমরা যে কজন, মানে আমি ক্রাইম থ্রিলারও দেখতে বলছি না, কমন সেন্স সিন অফ ক্রাইম এটাকে কর্ডন অফ করতে হয়, এক্স্যাক্টলি সেইটুকু করা হয়নি। সেখানে আমরা যখন মানে পুলিশেরই ভিডিও যখন আমরা দেখছি, যদিও পৃথিবীর শুদ্ধ লোক ওখানে মাছের বাজারের মতন ঢুকে গেছে, সেইটা আবার জাস্টিফাই করার জন্য আরেকজন মহিলা পুলিশ সে আবার বলছে যে না এটা থেকে এত মিটার, ওটা থেকে এত মিটার, এগুলো করার দরকার হয়েছে। তোমরা আমাদের না বুঝে তোমরা ফরেনসিক এভিডেন্সটা ঠিক করে করোনি কেন? তোমরা বেসিক কয়েকটা ইন্টারভিউ কেন করোনি? কেন একটা ইন্টারোগেশন যেগুলো
প্রিন্সিপাল, প্রিন্সিপালকে তো সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা উচিত ছিল, প্রিন্সিপালের আন্ডারে হয়েছে, তাকে তো পোস্টিং করে আরো গিফট পোস্টিং দিয়ে 4 ঘন্টার মধ্যে অন্য মানে জায়গায় দিয়ে দেওয়া এইখানেই হলো। কনস্পিরেসি গুলো তো Obviously, একেবারে আমাদের ভেরি কাছে অবভিয়াস। তো এগুলো তো আমি বলছি যে আর কে আমি এআই জেনারেটেড ভয়েস বা অন্য কোনো সেই বিভিন্ন আলোচনা বডি ফ্লুইড টুইড নিয়ে এগুলোর মধ্যে আমি ঢুকছিই না। এত আমার বিদ্যে নেই, ডাক্তারি বুদ্ধি নেই, আমি জানি না। কিন্তু আমি যেগুলো চোখে দেখেছি টিভিতে, সেটা তো কমন সেন্সে আমি বলছি যে একে কেন ধরনি, একে ওখানে প্রিন্সিপাল বসে থাকে কি করে, কেন তার যে সঙ্গে যে 4টে বন্ধুর কথা বলছিল, সুইগির ডেলিভারি বয় এসেছিল, এগুলো তো আমরা টিভিতে দেখছি, তাদের কোথায় ইন্টারোগেশন করা হচ্ছে, কেন তার বাবা মাকে ডেড বডি দেখতে দেওয়া হলো না, তড়ি ঘড়ি করে তো সেটা পুড়িয়ে দিয়ে, ওর মা যেটা বারবার বলছে যে ওয়েল ডান বয়, ও যে কাউন্সিলর, সেটা আজকে যদি অগ্নিমিত্রার সজল যদি না পৌঁছতো, আমরা তো এই ঘটনাটাও জানতে পারতাম না, এতটুকু আমরা জানতে পারতাম না। তাহলে কেন একটা মেয়েকে নৃশংসভাবে ওরম ভাবে মেরে ফেললো, কেন, কি 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 কার এত জোর আছে, যে কি সব কোন কোন সম্পর্কে আত্মীয় টাত্মীয় বেরিয়েছে নাকি, আমি আবার বলছি আমি ব্যক্তিগত মধ্যে যেতে চাইছি না, কিন্তু এটা তো লজিক্যাল। আজকে যদি আমি একটা ইনস্টিটিউশনের হেড হই, তা আমার সামনে কিছু হলো, আই মে নট বি ইনভলভ, কিন্তু আমার তো কিছু নলেজ থাকতে পারে যে অমুক সময় এ ঢোকে, অমুক সময় সে ঢোকে, আমি রেজিস্ট্রি, তার তো আমি তো হেল্পও করতে পারি। আই মে নট হ্যাভ ডান দ্য ক্রাইম, আমি সেটার মধ্যেও ঢুকছি না কে ক্রাইমটা করে। সরকারি হাসপাতাল দিদি, এখানে সরকারি হাসপাতাল, মেয়েটার ওয়ার্ক প্লেস, যেখানে ওয়ার্ক প্লেসে আজকে আমি যেখানে কাজ করতে দেবো, সেই জায়গাটা তো আমার জন্য মন্দির, সেই জায়গাটা তো আমায় সুরক্ষা দেবে, সেইখানেই তার এত বড় ঘটনা ঘটে গেল। এবং চিরজীবনের মতন একটা যুবতী মেয়ে, 35 বছরও বয়স নয়, তার বিয়ে হবার কথা নেক্সট মাস, নেক্সট ইয়ারের মধ্যে, ওই সময় আর কি, তার বাবা মার কি হাল, কষ্ট করে তো মেয়েটাকে ডাক্তারি পড়ালো, সে আজকে দৌড়ে দৌড়ে ঘুরছে ভোট দিন আমি বিচার চাই। এটা 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 কোন রাজ্যে আমরা বাস করছিলাম এতদিন। মানে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই পশ্চিমবঙ্গের মানুষকে, যে শুধু একটা অভয়া নয়, এইরকম ঘটনা যেন কারোর বাড়িতে না ঘটে। আজকে তো অগ্নিমিত্রা পাল বলেই দিয়েছে যে আপনারা নিশ্চিন্তে ঘুরে বেড়ান, যেটা কমফোর্টেবল ফিল করবেন সেরকম ভাবে ঘুরে বেড়ান, আপনাদের সরকার সুরক্ষা দেবে। এটা কত বড় আশ্বাস। একদমই তাই। রাজ্যের এই রকম একটা রাম রাজত্ব আমরা বহুদিন ধরে অপেক্ষা করছিলাম, আর এই মানুষটা যারা দীর্ঘদিন ধরে পার্টিটাকে লালিত পালিত করে আজ আমাদের কাছে এই রাম রাজত্বের দিনটাকে নিয়ে এলো, তাদেরকে কুর্নিশ জানাই। আগামী দিন আশা করব এরকম ঘটনা হয়তো হলেও হতে পারে, কেউ বলতে পারে না, তবে তার কড়া পদক্ষেপ হবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, একদম কড়া পদক্ষেপ হবে, স্ট্রিক্ট, একদম সঙ্গে সঙ্গে, কোনো প্রশ্রয় দেওয়া হবে না কাউকে, যদি হয়েও যায় এর মধ্যে কোনো কোনো ঘটনা। কোথাও কোনো রাজ্য তো পারফেক্ট নয়, ক্রাইম যদি হয়ও তাকে দমন করা হবে, কেউ বলবে না গিয়ে যে আচ্ছা ও তো দুষ্টু ছেলে করে ফেলেছে, এসব হবে না, কান ধরে বের করে দেওয়া হবে তাকে। আর বুলডোজারটা সে তো চলছে, বুলডোজার বুলডোজারের কাজ করবে, ইল্লিগাল যদি কিছু হয় তাহলে তো বুলডোজার। আমি তখনও বলেছিলাম যে ইল্লিগাল কনস্ট্রাকশন আমরা কিন্তু সঙ্গে সঙ্গে মানে একেবারে ভেঙে চুরে বের করে দেবো, ক্যাম্পেনের সময়ও বলেছিলাম। আমি তো বলছি বারবার, আমি হয়তো সেই সময় খুব কান্নাকাটি করেছিলাম, ন্যাচারালি খারাপ লেগেছিল যে আমি সরকারের পার্টিসিপেট করতে পারবো না, কিন্তু আমি তখনও মানে যে ক্যাম্পেনের মধ্যেও যে কথাগুলো বলে এসেছি, সেই প্রত্যেকটা কথা আজকে মুখ্যমন্ত্রী একদম মানে একটার পর একটা প্রতিশ্রুতির প্রতিফলন হচ্ছে। আমি পুলিশকে বলতাম কানে কানে ফিস ফিস করে যে 7th পে কমিশন আসছে, কিন্তু 7th পে কমিশন অ্যানাউন্স এসে হয়ে গেল। গেছে। আমার ফোনে যে কজন পুলিশ অফিসার আছে হুম। আমি পাঠালাম, এবং তারা প্রত্যেকে বলেছে আপনি কথা দিয়ে কথা রেখেছেন। আমি নয়, এটা বিজেপি কথা রেখেছে, এবং বিজেপি কথা রাখে। বিজেপি একটা রাম মন্দির থেকে শুরু করে 7th পে কমিশন অবধি সমস্ত প্রতিশ্রুতি যেটা আমরা মানুষকে দিয়েছি, আমরা প্রত্যেকটা কথা রাখি এবং রাখবো। মন্দির বলতে একটা কথা মনে পড়ে গেল, এই যে শেষ মুহূর্তে বেশ কয়েকটা মন্দির উদ্বোধন করব বলে জায়গা জমি অ্যাকোয়ার করে নিল, সেগুলোতে কি মন্দিরই হবে? এই গভর্নমেন্ট কি এটা একটু করবে? আলোচনা করতে হবে, কিন্তু অ্যাজ সাচ কোনো গভর্নমেন্ট কোনো মন্দির করতে পারে না, এক্স্যাক্টলি। হ্যাঁ, কোনো রিলিজিয়াস ইনস্টিটিউশন গভর্নমেন্ট করতে পারে না। তো এবার ল্যান্ডটা কিসের জন্য অ্যাকোয়ার হয়েছে, শুভেন্দু দা তো এখন সবকটা ডকুমেন্ট দেখছেন, তো এক্স্যাক্টলি ওখানে কি হবে
অ্যাকোয়ার্ড ল্যান্ড হয়তো ফিরিয়ে দেবে, আমি ঠিক এটা বলতে পারবো না এখনো, যতক্ষণ না এক্সাক্ট ল্যান্ড ডিডটা দেখা হচ্ছে। কিন্তু আমি এটুকু বলতে পারি যে গভর্নমেন্টের তরফ থেকে কোনো রিলিজিয়াস ইনস্টিটিউশন তৈরি করা যায় না, তো আমরাও করবো না। এবং পরিচালনাও করা যায় না, তাহলে সেক্ষেত্রে ওই জগন্নাথ মন্দির কি হবে পুরীর? জগন্নাথকে জিজ্ঞেস করতে হবে। জগন্নাথ বেচারা ওখানে আদৌ উনি থাকতে চান নাকি ওই কি ট্রাস্ট না কি একটা করেছে, ওটাকে তো কি ট্রাস্টি বোর্ড নাকি একটা কি তৈরি করেছে আচ্ছা, ওটাকে, মানে আচ্ছা। ওটা কালচারাল ইনস্টিটিউট হ্যান ত্যান ওরকম একটা কি হ্যাঁ, করেছে হ্যাঁ। সেটাকে। তো সেটা এইগুলো খুঁটিয়ে দেখতে হবে, আমি এটা ব্ল্যাঙ্কেট বলতে পারবো না কি হবে। অবশ্যই এত এক একটা, তাড়াতাড়ি এই হ্যাঁ। বিষয়গুলোকে নিয়ে এত কাজের গুরুত্বপূর্ণ কাজ আছে, সেখানে সময়ের হুম। মধ্যে এটা সম্ভব হয়তো এই মুহূর্তে হচ্ছে না। কিন্তু দিদি, আগামী দিনের এই সরকারের আর কি কি প্রায়োরিটির মধ্যে রয়েছে, এটা একটু দর্শকদের যদি হ্যাঁ। বলেন। আমাদের ম্যানিফেস্টোতে একটা একদম টাইমলাইন দিয়ে করা ছিল যে জুন মাসের মধ্যে কি কি হবে, যেটা অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে। 7th পে কমিশন চালু হয়ে যাবে, এই সমস্ত প্রকল্প জুন মাসের মধ্যে ঢুকে যাবে। 45 দিনের মধ্যে আরেকটা এই ল্যান্ড ট্রান্সফার গুলো হবে, মানে ওই ফেন্সিং এর, ওটা 10 দিনের মধ্যে হবার কথা, যেটা হয়ে গেছে। মানে বর্ডারের যে ল্যান্ড ট্রান্সফার গুলো হয়ে যাবার কথা, 6 মাসের মধ্যে ইউসিসি ঢুকতে চলেছে, আচ্ছা। ইউনিফর্ম সিভিল কোড ঢুকবে। এরকম মুখ্যমন্ত্রী পরপর আমাদের জুন মাসে বোধহয় বাকি মন্ত্রিত্বগুলো আমরা একটু টের পাবো কি হচ্ছে, কারণ আমরা জানি না এখন অব্দি কি হচ্ছে। শুধু তো প্রথম 5 জন মন্ত্রীরা হয়েছে, মন্ত্রিসভার তো ইয়ে হবে, বিস্তার বিস্তার হবে, হুম। কাজ আরো হবে। আমি যেমন পরশুদিন দিলীপ দার সঙ্গে একটা মিটিং ছিল আমার, তো আমি বললাম অভিনন্দন, প্রথমে তো হ্যাপি বার্থডে, হ্যাপি অ্যানিভার্সারি, অভিনন্দন। তারপরে বললাম যে এখন তো অনেকেই কাজ করতে চাইছে, মানে ইনভলভ হতে চাইছে। তো দিলীপ দা যেরকম কথা বলে, দাঁড়াও বাপু, আমি এখন পড়াশোনা করছি, আমি বুঝছি কি হচ্ছে। তো এটা বলবার একটাই কারণ যে আমরা প্রত্যেকেই এখন বোঝা, একটা গভর্নেন্স রান করা, তো উই হ্যাভ টু বি গিভেন দ্যাট টাইম টু আন্ডারস্ট্যান্ড যে একটা গভর্নমেন্ট চালানো। শুভেন্দুদার সেই এক্সপিরিয়েন্সটা আছে, উনি যেহেতু আগে শুভেন্দুদা 11টা মন্ত্রিত্ব চালিয়েছেন এক সময়, যার জন্য শুভেন্দুদা একদম মানে অন স্পট উনি বুঝতে পারছেন যে এটা এরকম, এটা ওরকম, তো উনি করছেন। কিন্তু বাকি তো সবার সেই এক্সপিরিয়েন্সটা নেই। মানে সেই ইয়ে আপনার ক্ষেত্রেও তো তাই হতো। আমার, হ্যাঁ, আমি তো কিছুই মানে জানি না। আগে জানতে হবে, বুঝতে হবে, নাহলে হুটহাট কোনো সিদ্ধান্ত করে, নেওয়াটাও হ্যাঁ। তো ঠিক হবে না। এবং আমাদের সঙ্গে আমি একটা ছবি আমার মনে পড়ছে, সেই দিন বিকেল বেলা নবান্নর 14 তলায় একেবারে রিং করে উপর থেকে কেউ ছবি তুলেছে, রাইট। উপচে পড়েছে মানুষ। তো তারা তো সেক্রেটারিয়েটে কাজ করেছে, তো তারা তো শুভেন্দুতাকে হেল্প করছে এখন, মানে বিভিন্ন কাজে আমাদের হেল্প পাচ্ছি। কিন্তু সেইটাও একটু শুভেন্দুদা নিজের বিবেচনা করে উনি তো সুন্দর চালাচ্ছেন, এবং ওনার থেকে বেটার আমার মনে হয় এই মুহূর্তে আর কোনো মুখ্যমন্ত্রী ওনার থেকে বেটার এই মুহূর্তে আমি তো ভেবে পাচ্ছি না যে বিজেপির তরফ থেকে অন্য কোনো মুখ্যমন্ত্রী হলে কি হতো, কি হতো আমি জানি না, বাট হি ইজ দ্য বেস্ট অ্যাজ অফ নাও। উনি যেভাবে কাজ করছেন, সে ঠান্ডা মাথায় একটার পর একটা উনি মানে আইডেন্টিফাই করছেন এই এই প্রবলেম এরিয়া। এখন আমার মনে হয় প্রথম 2 মাস প্রবলেম এরিয়া গুলো আইডেন্টিফাই করে সেটাকে সর্ট আউট করা হবে, তারপরে একটা একটা প্লেন এ আনতে হবে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, হিউজ ইন্ডাস্ট্রি ঢুকবে, তাই হিউজ প্রচুর ইন্ডাস্ট্রি ঢুকবে, আচ্ছা, যেটা এতদিন ঢুকতে দেওয়া হয়নি। তো বা ভয়ে ঢুকতো না এমনও হতে পারে। ন্যাচারালি তুমি একটা দোকান করবে যদি, সেখানে যদি ঢিল পাটকেল মারে, তোমার তো কষ্টের রোজগার গেছে ওখানে। ইন্ডাস্ট্রি যে চালাচ্ছে তারও তো কষ্টের রোজগারই। তো সেখানে আমাদের এত লেবার আছে যারা কাজ চাইছে। আমরা একটা কথা বলতে পারি, যেটা আমি ক্যাম্পেইনের সময় বলেছিলাম, যে বিজেপি অ্যাসিওর করছে যে বাংলা মায়ের সন্তান বাড়িতে বসে বাড়া ভাত মাছ দিয়ে খাবে, বাংলায় বসে, বাইরে যেতে হবে না। তো এইটা কিন্তু পুরোটা সাম আপ করে দিচ্ছে, বাংলা মায়ের সুরক্ষা, যে কোনো বয়সের মহিলার সুরক্ষা, ছেলের রোজগার, ভাত মাছ সব কটা এইখানে বসে। মা ক্যান্টিনে তো মাছ ভাত শুরু হয়ে গেছে শুনলাম। সেটা আমি শুনেছি, সব হবে সব হবে। আর আচ্ছা দিদি, এই যে মহিলারা এখন একটু বিভ্রান্ত, কিভাবে লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় আসবে এবং 3000 টাকা করে পাবে, এটা যদি একটু দর্শকদের বলা। হ্যাঁ, এটা আমাকে অনেকে আমার মর্নিং ওয়াকে আমাকে অনেকে জিজ্ঞেস করেছে। আমি চিন্তা করতে হবে না, যারা অলরেডি পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারে, তাদেরটাই
অটোমেটিক্যালি অন্নপূর্ণা ভান্ডার মানে মানে অন্নপূর্ণা 1.5 থেকে প্রকল্পে- 3,000 করে এবার ঢুকতে হ্যাঁ, থাকবে। এবং সেটাতে ওই মানে আপগ্রেড করা হবে মানে ওটাই তার কোনো আলাদা অ্যাকাউন্ট করতে হবে সেরকম কিছু বিষয় নয়, ওইটাতেই 3,000 ঢুকবে। ওখানেই ঢুকবে। আর নতুন যারা অ্যাপ্লাই করতে নতুন চাইবে যারা করবে তাদের একটা পোর্টাল শুরু হচ্ছে, মানে আর কয়েকদিনের মধ্যে চালু হয়ে যাবে, সেখানে অনলাইন প্রকল্প করবে। আর যদি কেউ না পান, মানে ততদিন অবধি অপেক্ষা করতে না না, পান, ইয়ে ডিলিট ভোটাররা যারা আর কি, তারাও কি পারবে? না অন্য ডিলিট ফটো তো সব ডিলিট হয়ে গেল তার। সব ডিলিট হয়ে গেল, মানে সে আর কোনো সরকারি এই সুবিধা মুহূর্তে পাবে না, পাবে না, এবং একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে হবে কখন Form তিনি 6 ওপারে যান। যদি ওপারে যান, আচ্ছা। অনেকের যারা এখানে মানে টাইপোগ্রাফিক্যাল এররের জন্য বা ডকুমেন্ট দিতে পারেনি বলে যেটা হয়েছে, তাদের ওই ফর্ম 6 অ্যাপ্লাই করতে হবে। সেটা ইলেকশন কমিশন খুলে দেবে, ওটা আমার আচ্ছা। ঠিক জানা নেই। বাট মানে আবার আরেকটা সুযোগ দেওয়া হবে তাকে প্রমাণ করার যে এর তিনি পরেরটাতে, কারণ আচ্ছা। এবারে তো ইলেকশন আসছে, আরেকটা কাউন্সিল ইলেকশন আসছে, রাইট। হ্যাঁ, সো তার মধ্যেই খুলে দেবে আরেকবার। হুম। ফর্ম 6 এ অ্যাপ্লাই করবে, নরমাল অ্যাপ্লিকেশনে হয়ে যাবে, যদি সে জেনুইন যদি এখানকার হয়। হ্যাঁ, যদি ডোমিসাইল ইন কোয়েশ্চেন থাকলে তাহলে ডোমিসাইল যে ডোমিসাইলের সেখানে ফেরত চলে যেতে হবে। আর ওই যে ওবিসি কে আরেকটা ধর্মের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছিল, সেটা তো বোধহয় একদম চলে সেটা তো গেল। এমনিতেই এবার যারা Supreme চাকরি Court বাকরি থেকে- পেয়ে গেছে ওই সার্টিফিকেট দেখিয়ে, তাদের কি হবে দিদি? এগুলো আমি এক্ষুনি বলতে পারবো না, সুপ্রিম কোর্টের আদেশ যেটা আছে সেই অনুসারে কাজ হবে। আচ্ছা, সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে যে এরকম ভাবে হবে না, এরকম ফলস সার্টিফিকেট হবে না, তো সেগুলো একটু সর্ট এটাকে আউট ফলসি বলে দিয়েছে তো একেবারে। সুপ্রিম কোর্ট বলেছে, বলে দিয়েছে, সো দেয়ারফর হ্যাঁ। আমরা তো আর অন্য কথা বলবো না। হুম। এবার সেটাকে কিভাবে কি করতে হবে সেটা আমরা মানে সিস্টেমে পড়লে বুঝতে পারবো। একটু আমি এই মুহূর্তে বলতে পারবো, আমি বলবো না, আই এম নট পার্ট অফ দ্য গভর্নমেন্ট আনফরচুনেটলি। না, আমরা সেই আমাদের জন্য- কাছে কিছুটা ধোঁয়াশা রয়েছে, অবশ্যই এটা আমাদের কাছে আরেকটু সময় নিয়েই এটা এইগুলোকে আরেকটু পরে বুঝতে হবে। বুঝতে হবে, কারণ একদম এখনো 20টা দিনও আমরা পার করিনি নতুন গভর্নমেন্টে, যদিও খুব তৎপরতার সাথে গভর্নমেন্ট হ্যাঁ। চলছে, তাই একটু আশাটা বেড়ে যাচ্ছে হ্যাঁ না, যে কি হচ্ছে আশা বাড়ান হ্যাঁ। এবং আশার মধ্যেই আমরা কাজ করব, আশাতেই কাজ করতে পারি, কাজ হয়তো আপনারা পাবেন। আর এই মুহূর্তে আমরা এখানেই পডকাস্টটা মুখোমুখি পডকাস্ট শেষ করলাম, আজকের মতন এখানেই রাখি, নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।